রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। ছোট্ট ইফাতকে নিয়ে আমজাদ মুন্সি কোথায় যাচ্ছে একটা জীর্ণশীর্ণ পথ ধরে। দেখে মনে হচ্ছে এটা একটা পুরাতন কালভার্ট। ঝিরঝির বৃষ্টি পড়ছে। ইফাদের চুলগুলো কাক ভেজা হয়ে চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইফাত জিজ্ঞাসা করল, বাবা আমরা কই যাইতেছি এত রাইতে? আমজাদ মুন্সি বলল, গেলেই দেখতে পারবে, তবে ভয় পাওয়া যাবে না কিন্তু। ইফাত বলল, কি যে কও না বাবা, তুমি থাকতে আমার ডর কি এর? তোমার লাগে আগুনের মাঝখান দিয়ে আইটটা যেতে পারবো। আমজাদ মুন্সি বলল, এটা ফিল্মি ডায়লগের মতো মনে হচ্ছে, কি শিখেছে তোমাকে? ইফাত ফিক করে হেসে দিয়ে বলল, মা হিগাইছে। ছোটকালে নাকি নানির লগে সালমান শাহর ফিল্ম দেখতে গেছিল, ওয়ান থেকে নাকি অনেক ডায়লগ শিখছে, আমারে কয় মাঝে মধ্যে। আমজাদ মুন্সি একটু হেসে বলল, যেমন মা তেমন তার ছেলে। আচ্ছা বাবজান, তুমি কি আমার মতো শুদ্ধভাবে কথা বলতে পারো না? ইফাত এবার সুন্দর করে বলল, পারি তো, কিন্তু আমার মায়ের ভাষার যে মাধুর্য খুঁজে পাই সেটা তোমার ভাষায় পাই না। এমনিতেও মাতৃভাষা আছে, পিতৃভাষা তো নেই, তাই আমি আমার মায়ের ভাষাকেই ভালোবাসি। আমজাদ মুন্সি অবাক হয়ে বলল, তাহলে আমার ছেলেকে আমি চিনতেই পারিনি এখনো। ঠিক আছে বাবা, তুমি যেভাবে কথা বলে শান্তি পাও সেভাবে বলবে। ইফাত আবার আগের মতো করে বলল, আচ্ছা বাবা, বিয়া করতে হলে কয়টা লাগে? আমজাদ মুন্সি একটু ভেবে বলল, জানি না বাবজান, আমি তো এখনো পে করতেছি, কিন্তু তুমি হঠাৎ বিয়ের কথা কেন জিজ্ঞাসা করছো? ইফাত একটু লজ্জা ভঙ্গিতে বলল, শোনো না বাবা, তুমি যে মায়াটারে নিয়ে আইসো বাসায় তোফা নামে, ওর না আমার মেলা ভাল লাগে। তখনই আমজাদ মুন্সি থমকে দাঁড়িয়ে গেল। ইফাত ভাবল বাবা হয়তো রাগ করেছে, কিন্তু ইফাতকে অবাক করে দিয়ে আমজাদ মুন্সি ফিসফিস করে বলল, বাবজান চোখ বন্ধ করো। ইফাত অনুভব করলো কেউ তো আছে আশেপাশে। চারিদিকে অনেক অন্ধকার আর ব্যাঙের ডাক ভেসে আসছে, মনে হচ্ছে পাশেই কোনো ডুবা বা পুকুর আছে। আমজাদ মুন্সি আবার বলল, ইফাত ক্লোজ ইউর আইজ। ইফাত একটু ভয় পেয়ে চোখ বন্ধ বন্ধ করে ফেলল। আমজাদ মুন্সি 3 বার হাততালি দিল আর অন্য এক ভাষায় কাকে যেন আহ্বান করল। হঠাৎ অন্ধকার ভেদ করে বের হয়ে এলো লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী একজন লোক। আমজাদ মুন্সি তাকে জুলফিকার বলে সম্বোধন করল। ইফাত চোখ খুলতে ভয় পাচ্ছে, তবে বুঝতে পারল এখানে বাবার সাথে আরো একজন আছে। আমজাদ মুন্সি বলল, জুলফিকার তুই ঠিক আছিস ভাই? জুলফিকার বলল, তুই ঠিক থাকতে দিয়েছিস? আমজাদ মুন্সি একটু কাশি দিয়ে বলল, তাহলে কি রূপকে মারতে দিতাম হানজালার হাতে? জুলফিকার বলল, ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, তোফা খেয়াল রাখিস। জানি না উর্বা কেমন আছে, আমি আর আমার রাজ্যে ফিরে যেতে পারবো না। আমজাদ মুন্সি বলল, যতদিন রাজা সার্বিয়া ক্ষমতায় থাকবে ততদিন নিজেকে লুকিয়ে রাখতে হবে, আর এই জন্যই আমার পুত্র ইফাতকে নিয়ে এসেছে। জুলফিকার একটু ধমক দিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস, ইফাত এখন অনেক ছোট, ওইটা সহ্য করতে পারবে না। আমজাদ মুন্সি বলল, ইফাত আমার ছেলে, ও অন্য সব বাচ্চাদের থেকে অনেক স্ট্রং এবং বুঝবান। আমার ছেলে একটা সিংহ, তুই চিন্তা করিস না, আমি তোকে এই অবস্থায় ফেলেছি, এখন আমি তোকে রক্ষা করব। জুলফিকার বলল, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু হানজালার লাশ কোথায়, সেটা কি করেছিস? আমজাদ মুন্সি বলল, আমি ব্যবস্থা করে ফেলেছি, উর্বা নিজের রক্ষা নিজেই করতে পারবে, আর তোফার গলায় আমি দৃষ্টিভ্রম তাবিজ ঝুলিয়ে দিয়েছি, তাকে তারা কখনো খুঁজে পাবে না। বাকি থাকলি তুই, এই জন্য এখানে আসা এখন। এই বলে আমজাদ মুন্সি ইফাতকে চোখ খুলতে বলল। ইফাত মাথা নাড়িয়ে না বোধক জবাব দিল। আমজাদ মুন্সি একটু নিচু হয়ে ফিসফিস করে ইফাতের কানে বলল, আমি তোমাকে তার সামনে সিংহ বলে উপস্থাপন করেছি, আর তুমি নাকি ভয় পাচ্ছ? আমার ইজ্জত নিলামে তুলছ বাবজান? ইফাত কাপা কাপা গলায় বলল, আমার বাচ্চা সিংহ বাবা, আমার এখনও শিকারে দাঁত গজায় নাই, আমি চোখ খুলব না। আমজাদ মুন্সি জুলফিকারের দিকে তাকিয়ে হাসি দিল একটু, এরপর ফিসফিস করে বলল, তুমি না বলেছিলে তোফাকে তোমার মেলা ভাল লাগে? এটা তোফার বাবা, সে যদি দেখে তুমি এমন ভয় পাচ্ছ তাহলে তোমাকে কি তার মেয়ের জামাই করবে বলদ কোথাকার? তোফার বাবার কথা শুনে ইফাত ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখল সামনে একজন দাঁড়িয়ে আছে, যার পুরো শরীর থেকে সাদা রশ্মি বের হচ্ছে। সেই রশ্মিতে চারিদিক আলোকিত হয়ে গিয়েছে। হঠাৎ সে ভয়ানক রূপ ধারণ করতে লাগলো, মনে হচ্ছিল সে কোনো পুড়ে ঝলসে যাওয়া মানুষ। ইফাত এটা থেকে সজোরে চিৎকার করে উঠল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। ইফাত চিৎকার করে ঘুম থেকে উঠে গেল ধরফর করে, হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে লাগলো জোরে জোরে। জানালার দিকে তাকিয়ে দেখল সকাল হয়ে গিয়েছে।
নড়াচড়া করতে গিয়ে হঠাৎ খেয়াল করলো গলায় ফুলের মালা। ইফাত ভাবতে লাগলো, মালা দিলেও কি গলায়? আজকে কি আমার জন্মদিন নাকি? না তো, তাহলে মালা কেন দিল? নিশ্চয়ই তোফার কামিরা। তোফাকে ডাক দিল চিৎকার করে, তোফা, এই তোফা, এদিকে আয়। ইফাতের চিৎকার শুনে তোফা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কিরে, সকাল সকাল এমন সারের মতো চিল্লাচিল্লি করছিস কেন? মাঠে যাবি ঘাস খাইতে? তার আগে যা গোবর করে আয়। ইফাত রেগে বলল, ফালতু কথা কইবি না, আমার গলায় মালা পরাইছে কে? তোফা নিজের কপাল নিজেই মেরে বলল, আরে চাঙ্কি পান্ডে, ভালো করে ঘুম থেকে উঠে দেখ, ওটা তো লুঙ্গি, রাতে তো খুলে গলায় এসে পড়েছে। ইফাত তাড়াতাড়ি খেয়াল করে দেখলো আসলে এটা লুঙ্গি। ফুলের কারুকার্য থাকায় প্রথমে বুঝতেই পারিনি। জিব্বায় কামড় দিয়ে বলল, সরেনতে, এভাবে তাকায় আসুস কেন? লজ্জা করে না? তোফা বলল, লুঙ্গি খুলেছে তোর, লজ্জা আমার করবে কেন হাদারাম? আর তোর জিনিসপত্র তো কাঁথাতে ঢেকে আছে। এই বলে তোফা মুখ ভেঙচি মেরে বের হয়ে গেল রুম থেকে। ইফাত তাড়াতাড়ি উঠে কোনো রকমে লুঙ্গি পরে কাঁথা করে বলল, থ্যাংক ইউ আমার আসামিকে লুকিয়ে রাখার জন্য। আমরা দেখতে পাই সারা কিচেনে কাজ করছে। তোফা গিয়ে বলল, সবজি হয়েছে? সারা বলল, অলমোস্ট ডান। দেখা গেল সারা এখন সম্পূর্ণ স্বাভাবিক, তোফাকে রান্নার কাজে হেল্প করছে। তোফার সারা বেশ হাসি খুশি। কাল রাতের দৃশ্য, তোফা সারাকে আরো কয়েকটা আঘাত করলো থামথাম করে। কয়েকটা ফুল গাছ ভেঙে ছিটকে গিয়েছে। ফুলের টবের গুঁড়ো মাটিগুলো এদিকে সেদিকে ছিটিয়ে আছে। তোফা সারাকে এক হাতে ধরে উঁচু করে আবার আছাড় মারতে যাবে তার আগেই সারা খুব কৌশলে তোফার হাত ধরে মাটিতে শুইয়ে মাথা চেপে ধরে বলল, অনেক হয়েছে, এবার তোকে মেরে তারপর আমার কাজ করব আমি। তোফা একটু মুচকে এসে বলল, নথি, তোর মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। এটা শুনে সারা থমকে গেল। সারা ভয়ানক চেহারাটা স্বাভাবিক হয়ে গেল। সারার চোখে ভেসে উঠল, এই কথাটা তো আমার ছোট্টবেলার খেলার সাথী তোফা বলতো। নথি, তোর মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা হয়। সারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই আমার সেই খেলার সাথী তোফা? তোফা এক ঝটকায় সারাকে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, সেটা না হলে সেই কখনই তোকে মেরে ফেলতাম আমি। ভেবেছিলাম আমার লড়াইয়ের কৌশল দেখে অন্তত চিনতে পারবি আমাকে, কিন্তু তুই তো মাথা মোটা একটা। সারা দৌড়ে এসে তোফাকে জড়িয়ে ধরে বলল, আগে কেন বলিসনি? কেমন আছিস তুই? সে কতদিন আগে তোকে দেখেছিলাম, তাই চিনতে পারিনি। তোফা বলল, তা চিনবি কিভাবে? তুই তো এখন তোর ওই রাজা সার্বিয়ার গোলাম হয়ে গিয়েছিস, তার হুকুমে সব কাজ করিস। ভালো খারাপ যাচাই করার সময় কই? সারা বলল, আমরা প্রতিজ্ঞাবদ্ধ তোফা, কিছু করার নেই। আমি সত্যি জানতাম না তুই সেই তোফা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোফা বলল, বিশ্বাস না করার কিছু নেই নথি, এখন বল তোর দায়িত্ব কি? কেন এসেছিস তুই? কি খুঁজছিলি এখানে? দৃশ্য পরিবর্তন। পূর্বে একটা লতা পাতায় ঘেরা গুহার মাঝে প্রবেশ করলো। দেখা গেল প্রয়োজনীয় সবকিছুই সেখানে আছে। লড়াই করার জন্য কয়েক ধরনের তলোয়ার এবং ছোট্ট চাকু গুহার দেয়ালে পুঁতে রাখা হয়েছে। কয়েকটা মশাল জ্বলছে। পূর্বা নিজের গায়ের চাদরটা এক জায়গায় রেখে কলসি থেকে পানি নিয়ে নিজের হাত মুখ ধুয়ে নিল। হঠাৎ গুহার দরজা থেকে একটা আওয়াজ আসলো। পূর্বা চোখ বড় করে একটা তরবারি হাতে নিয়ে নিল তাড়াতাড়ি। বুঝতে পারল কেউ এসেছে। পূর্বা সতর্ক হয়ে গেল। ধীরে ধীরে গুহার দরজার দিকে যেতে লাগলো পা টিপে টিপে। তরবারিটা শক্ত করে ধরে মাথা বাঁকা করে দরজার দিকে তাকিয়ে দেখল একটা ইঁদুর খচখচ শব্দ করছে। পূর্বা নিজে নিজে হেসে উঠল আর বলল, কি দিন আসলো আমার, ইঁদুর মারতে তরবারি নিয়ে এসেছে। বলতে না বলতেই ভয়ানক এক গর্জন করে গুহার দরজার বাইরে থেকে এক সিংহ উর্বার উপর আক্রমণ করে বসল। অপ্রস্তুত থাকায় সিংহের নখের আঁচড় সোজা উর্বার বুকে এসে লাগলো। তরবারিটা হাত থেকে ছিটকে পড়ে গেল। উর্বা উঠে একদম সিংহের মতো পজিশন নিল। দুই হাত মাটিতে রেখে সিংহের দিকে তাকিয়ে মুখ দিয়ে গর্জন করে দাঁতগুলো বের করল। সিংহটা আক্রমণ করার জন্য গড়গড় করতে করতে দুপা পিছিয়ে গেল। দেখা গেল উর্বা এবং সিংহ সামনাসামনি। দুজন একসাথে আক্রমণ করল। সিংহ সামনের দুই পা উঠিয়ে লাফ দিল উর্বার দিকে। উর্বাও হাত উঠিয়ে লাফ দিল সিংহের দিকে। উর্বা তার মাথা দিয়ে সিংহের মাথায় বাড়ি দিল এক চিৎকার করে। সিংহ উল্টে গিয়ে গুহার পাড়ের সাথে টক্কর খেয়ে পড়ল। অনেকটা আহত হলো সিংহ। উর্বা বলল, আমাকে আঘাত করা ঠিক হয়নি তোর। ইঁদুর মারতে এসে ডাইনোসরকে আঘাত করেছিস, এর মূল্য তোকে দিতে হবে। এই বলে বুকের নখের আঁচড়ের জায়গায় একটু হাত বোলালো উর্বা। সিংহ কাঁপতে কাঁপতে উঠে পা খুঁড়িয়ে আবার উর্বাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল। উর্বা এবার এক দৌড়ে সিংহের উপর লাফ দিয়ে তরবারি হাতে নিয়ে এক কোপে সিংহের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল।
এরপর নিঃশ্বাস নিতে নিতে বসে পড়ল সেখানে। হঠাৎ হাততালির শব্দের সাথে ভেসে আসলো, বা আমার ভাবি তো দেখি এই বয়সেও রাজত্ব করার শক্তি রাখে সবার উপর। উর্বশী দিকে না তাকিয়ে বলল, সৈয়দ আলী, তুমি তাহলে আমাকে খুঁজে পেয়ে গেলে। দেখা গেল এটা সেই তোফার চাচা সৈয়দ আলী। সে বলল, এটা সহজ ছিল না ভাবি। পূর্বে এবার উঠে ক্ষতে স্থান পরিষ্কার করতে করতে বলল, কোনো খবর নিয়ে এসেছো নাকি এমনি এসেছো মুখ দেখাতে? সৈয়দ আলী বলল, খবর বলতে তারা তোফাকে খুঁজে পেয়ে গিয়েছে পৃথিবীতে। আজকে একটা আক্রমণ হয়েছিল, আমি সময় মতো পৌঁছে তাকে বাঁচিয়ে নিয়েছি। পূর্বা বলল, আর জুলফিকার, তার কোনো খোঁজ পেয়েছ? সৈয়দ আলী বলল, না এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ইফাত ব্রাশ করতে করতে কিচেনে এসে দেখল স্যার এবং তোফা হাসি খুশি ভাবে কথা বলছে আর নাস্তা বানাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে অনেক আগে থেকেই একে অপরকে চেনে। ইফাত পেছন থেকে একটু হেসে বলল, বাবুর্চি সাহেবারা, কেতা রান্না হইতাছে আজকে? স্যারা রাগ করে বলল, দেখো আমাদেরকে বাবুর্চি বলছে তোমার হাদারাম, অন্তত শেফ বলতে পারত। তোফা বলল, ঘুরে ফিরে একই তো, দাঁড়া হাদারামকে দেখাচ্ছি। স্যারা মুখে হাত দিয়ে বলল, ছি, আমার সামনেই? তোফা স্যারার মাথায় টাপলি মেরে বলল, মানে কি ভাই? এই বলে ইফাতকে উদ্দেশ্য করে বলল, চাপা সুটকি দিয়ে পায়েস আর গরুর দুধের খিচুড়ি রান্না হচ্ছে, আপনি খেতে চাইলে থালা নিয়ে বসে পড়েন স্যার। ইফাত বলল, শুনেই তো আমার পেটে গুড়গুড়ি শুরু হয়ে গেছে। না থাক বইন, আমি আজকে রোজা রেখে দিলাম, তোরা খা তোদের রান্না। স্যার হাসতে হাসতে বলল, না না, তা কি করে হয়, খেতে তো আপনাকে হবেই। ইফাত বলল, রোজাদারকে জোর করে খাওয়াইলে তোকে পাপ হইব, পাপ, অভিশাপ লাগিয়া যাইব। তোফা বলল, পাপ তো জীবনে বহুত করছি, আর এটা না হয় করবে এখন। এই বলে তোফা এসে ইফাতকে খপ করে ধরে ফেললো আর বলতে লাগলো, সারা তাকে স্পেশাল আনাটা খাইয়ে দাও। ইফাত চিৎকার করতে লাগলো আর তার মাকে ডাকতে লাগলো। তোফা যেন তাকে ধরে রাখতেই পারছিল না। তোফা তার অলৌকিক শক্তি ব্যবহার করল ইফাতকে আটকে রাখার জন্য, তবু যেন শক্তি কম পড়েছিল। তোফা একটু অবাক হয়ে সাথে সাথে ইফাতকে ছেড়ে দিল। ইফাত এক দৌড়ে চলে গেল সেখান থেকে তোফাকে বকা দিতে দিতে। সারা বলতে লাগলো, ধুর, ছেড়ে দিলা কেন, আজকে তাকে গোড়ামরিচের শরবত খাওয়াতাম। এদিকে দেখা গেল তোফার চেহারায় বেশ চিন্তিত। তোফা মনে মনে ভাবছে, ইফাতের মাঝে এত শক্তি কিভাবে এলো? আমি আমার পুরো শক্তি খাটিয়ে ওকে ধরে রাখতে পারছিলাম না, কিন্তু এটা কিভাবে সম্ভব? তোফাকে চুপচাপ দেখে সারা বলল, আর ইউ ওকে তোফা? তোফা থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। কই, কোন পর্যন্ত হলো? মা উঠে যাবে এখনই, তাকে গরম গরম রুটি আর সবজি দিতে হবে। ইফাত মুখ ধুয়ে এসে আবার ডাক দিয়ে বলল, সারা, তোমার পায়জামা ফাড়া। সারার সাথে সাথে পেছনে হাত দিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। তোফা একটা ধমক দিয়ে ইফাতকে বলল, ইফাত ধমক খেয়ে তাড়াতাড়ি চলে গেল সেখান থেকে। তোফা আর চোখে ইফাতের দিকে তাকালো। কিছুক্ষণ পর তিনজন নাস্তা করে টেবিলে বসে। তোফা বরাবর ইফাতের দিকে তাকাচ্ছে। ইফাত সেটা লক্ষ্য না করে নিজের মতো খেয়ে যাচ্ছে, কিন্তু সারা বিষয়টা লক্ষ্য করল। সারা তোফার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত দেখার কি আছে, ভাইয়া হাবাগোবা হলেও দেখতে বেশ কিউট, তোমার সাথে একসার মানাবে, বুঝছো? তোফা এটা শুনে সারার দিকে তাকিয়ে বলল, জানিস পৃথিবীতে দৈনিক গড়ে গলায় খাবার আটকে মারা যায় 6 থেকে 7,000 লোক। স্যার একটু থতমত খেয়ে বলল, হতে পারে, এটা আমাকে বলছো কেন? তোফা দাঁত কটমট করে বলল, ওই 6 থেকে 7,000 মানুষের মাঝে তুই আছিস না কেন? একদিন সময় করে গলায় খাবার আটকে চিত হয়ে যা, তাহলে আর এসব ফালতু কথা শুনতে হবে না আমার। সারা চুপসে গেল। ইফাত মুখে এক গাদা খাবার পুরে চিবুতে চিবুতে বলল, কি ফিসফিস করতেছ দুজনে? তোফা বলল, তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের এক জায়গায় যেতে হবে। ইফাত বলল, কই যাবি? তোফা বলল, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, রূপদের বাড়িতে। দৃশ্য পরিবর্তন। আচ্ছা বাবা, তোমার আর জুলফিকার চাচার পরিচয় কেমনে হয়েছিল? কথাটা জিজ্ঞাসা করলো ছোট্ট ইফাত। দেখা গেল ইফাত এবং আমজাদ মুন্সি বসে আছে এক নদীর ধারে। আকাশের চারটা পানিতে প্রতিফলিত হচ্ছে, ঢেউয়ের সাথে চারটাও দোল খাচ্ছে। ছোট ছোট মাছ ধরার নৌকা নিয়ে জেলেরা ঘোরাফেরা করছে নদীতে জাল ফেলে। আমজাদ মুন্সি কিছুক্ষণ চুপ থেকে একটু হেসে বলল, জুলফিকারের সাথে দেখা হওয়া ছিল কাকতালীয় বিষয়, বুঝছো? ইফাত বলল, বাবা কাকতালীয় মানে কি? আমজাদ মুন্সি মনে মনে বলল, এ তো মহাবিপদে পড়লাম, এটার মানে এখন ওরে কেমনে বোঝাবো? ইফাত এখনও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমজাদ মুন্সি একটু ভেবে বলল, শোনো বাপজান, কাক যখন হাততালি দেয় তখন তাকে কাকতালীয় বলে। ইফাত বলল, কিন্তু কাওয়ার তো হাত নাই, খালি 2টা পা আছে। আমজাদ মুন্সি বিরক্ত হয়ে বলল, তুমি কি আমার আর জুলফিকারের গল্প শুনতে চাইছো নাকি কাওয়ার গল্প? ইফাত বলল, আচ্ছা বাবা কও, তাহলে তোমার আর জুলফিকার চাচার গল্প। আমজাদ মুন্সি বলা শুরু করল,
তখন আমার বয়স আনুমানিক 10 বছর হবে। বাবার পকেট থেকে টাকা চুরি করে বন্ধুদের সাথে যাত্রাপালা দেখতে গিয়েছিলাম পাশের গ্রামে। কিন্তু ভিড়ের মাঝে আমি আমার বন্ধুদের হারিয়ে ফেলেছিলাম। আমি সেখানে একা পড়ে গিয়েছিলাম। যাত্রাপালা শেষ করে যে যার মতো বাড়ি চলে যাচ্ছিল। আমি তখনও আমার বন্ধুদের খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু ওরা হয়তো আমাকে না পেয়ে চলে গিয়েছিল। অজ্ঞতা আমি একা একাই বাড়িতে রওনা দিলাম। রাত তখন অনেক গভীর। শীতে কনকন করতে করতে হাঁটছিলাম কাঁচা রাস্তা ধরে। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কেউ আসছে। সাথে সাথে তাকিয়ে দেখলাম কেউ তো নেই, তবে দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে। মনে একটু সাহস পেলাম, কেউ এদিকে আসছে হয়তো, যাক তার সাথে চলে যেতে পারবো। আলোটা কাছাকাছি আসতে বুঝতে পারলাম এক বুড়ি কুঁজো হয়ে হেঁটে আসছে, তার হাতে একটা কফি বাতি। আমি চিন্তা করলাম এত রাতে এই বুড়ো মানুষ রাস্তায় কি করছে। পরক্ষণেই ভাবলাম হয়তো শস্য ক্ষেত দেখভাল করার জন্য গিয়েছিল। তখনকার সময় মানুষ তাদের শস্য ক্ষেত পাহারা দিত রাতের বেলা। এই ভেবে আমি বুড়িকে বললাম, দাদি কোন পর্যন্ত যাবেন আপনি? বুড়ি মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, হাঙ্গা দুই না আমার বাইত, তুই কই যাবি? বুড়ির কথা শুনে একটু অবাক হলাম। এরকম ভাষায় কথা বলে এমন কেউ তো এলাকায় নেই আমার জানা মতে। তবু নিজেকে বোঝালাম থাকতেও পারে হয়তো, আমি জানি না। আমি বললাম, পাশের গ্রামে গিয়েছিলাম দাদি, কিন্তু আমার বন্ধুদের হারিয়ে ফেলেছি আমি, তাই একা একাই বাড়ি ফিরতে হচ্ছে, কিন্তু ভয় ভয় করছে খুব। বুড়ি তার বোরকা দাঁতগুলা বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, ল আমি তোর আগাইয়া দিয়ে আগে, আমার আবার ভয় ডর করে না। আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি আমার সাথে কি হতে যাচ্ছে। আমি বুড়ির সাথে হাঁটছিলাম, বুড়ি আমার আগে হাঁটছিল, আমি একটু পেছনে। অবাক করা বিষয় হলো আমি অনেক দ্রুত হেঁটেও বুড়ির নাগাল পাচ্ছিলাম না, কিন্তু দেখে মনে হচ্ছিল বুড়ি অনেক আস্তে হাঁটছে। তখন আমার মনে হলো একটু খটকা লাগাও শুরু করলো। আমার বয়স কম হলেও তখন অনেক কিছু বুঝতাম। আমি বুড়িকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলাম, যেমন আপনার বাড়ি কোথায়, কে কে আছে, এত রাতে কোথায় গিয়েছিলেন। কিন্তু বুড়ি আমার কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছিল না, একদম চুপচাপ এক মনে হাঁটছে কুঁজো হয়ে। হঠাৎ আমার চোখ গেল বুড়ির পায়ের দিকে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল ভয়ে। বুড়ি তো হাঁটছে, কিন্তু তার পা মাটিতে নেই, হাওয়ায় ভেসে হাঁটছে সে। বুড়িও দাঁড়িয়ে গেল, আমার দিকে না তাকিয়ে এক ভয়ানক আর্তনাদ ভরা কণ্ঠে বলল, কিরে নাতি, থামলি কেন? চল চল, দেরি হয়ে গেল তো। ভয়ে আমার গলা দিয়ে একটা শব্দ বের হলো না। আমি দূরে পালাবো সেই শক্তিও ছিল না আমার। বুড়ি এবার আস্তে আস্তে আমার দিকে ঘাড় ঘোরালো। তার চেহারা ছিল প্রচণ্ড বিদঘুটে আর ভয়ানক। মনে হচ্ছিল চেহারা থেকে মাংসগুলো খুলে খুলে পড়ছিল। হঠাৎ এক দমকা বাতাসে বুড়ির হাতের কুফিটা নিভে গেল ধাপ করে। আমি দেখতে পেলাম বুড়ি এক পা দুই পা করে আমার দিকে এগিয়ে আসছে, মুখে এক পৈশাচিক হাসি নিয়ে। আমি তখন ভাবছিলাম কখন জ্ঞান হারাবো। আমি আর সহ্য করতে পারছিলাম না এই দৃশ্য। অনেক কষ্টে মুখে আল্লাহর নাম জপে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মনে হলো বুড়ি থেমে গিয়েছে, সে আর আমার দিকে এগোচ্ছে না। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম বুড়ি ভয়ানক চোখে আমার পেছনে তাকিয়ে আছে। আমি আনমনে পেছনে তাকিয়ে দেখলাম এক দম্পতি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর পোশাক পরা। তাদের সাথে আমার বয়সে একটা ছেলে, একদম রাজপুত্রের মতো দেখতে। দম্পতির মাঝে পুরুষটা বলে উঠল, এই বাচ্চা ছেলেটাকে কেন বিরক্ত করছিস তুই? বুড়ি কোনো কথা বলল না। এটা দেখে দম্পতির মাঝে মহিলাটা বলে উঠল, চলে যায় এখান থেকে, এই বাচ্চাটাকে যেতে দে। এবার বুড়িটা রাগে কচকচ করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ধোয়ার মতো। তাদের সাথে থাকা রাজপুত্রের মতো ছেলেটা এগিয়ে এসে আমার হাত ধরল হাসি মুখে। আমি অনুভব করলাম তার হাত একদম মৃত মানুষের মতো ঠান্ডা। বরফও এই ঠান্ডার কাছে হার মানবে। আমার মুখ থেকে তখনও কোনো কথা বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এগুলো। রাজপুত্রের মতো ছেলেটা বলল, আব্বাজান, তোমার যদি আপত্তি না থাকে তাহলে এই মানুষ্য ছেলেকে আমি আমার বন্ধু বানাতে চাই। দম্পতি এক উপরের দিকে তাকে একটা মুচকি এসে বলল, না বাবা, তা হয় না। আমরা তোমার অনুরোধে পৃথিবীতে ঘুরতে এসেছি, আগামীকালে আমরা চলে যাব। আর আমরা তাকে বাঁচিয়েছি ওই ডাইনির কবল থেকে, এই পর্যন্তই থাক। কিন্তু রাজপুত্রের মতো ছেলেটা বায়না ধরে বসলো, বন্ধু সে বানাবেই। তাদের এসব কথা শুনতে শুনতে আমি কখন যে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গিয়েছি জানি না। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখি মা আমার পাশে বসে আছে।
জানতে পারলাম সকালবেলা নাকি আমাকে পাশের গ্রামের রাস্তার ধারে পেয়ে কিছু মানুষ বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। মা জিজ্ঞাসা করলো কি হয়েছিল। আমি কিছু বলতে যাব মাকে, তার আগে বাবা তার প্রহার করার অস্ত্র বেল্ট হাতে সেখানে আসলো আর বলল, কি আবার হবে? সাহাবজাদা গতকাল আমার পকেট থেকে টাকা চুরি করে যাত্রাপালা দেখতে গিয়েছিল বখাটে বন্ধুদের সাথে। নেশা পানি করে রাস্তায় পড়েছিল। আজকের নেশা আমি ছোটাবো পিঠের উপর দিয়ে। এই বলে বাবা আমার দিকে তেড়ে আসলে আমি মায়ের পেছনে লুকিয়ে বললাম, এমন কিছুই করিনি বাবা, আমার কথাটা তো শোনো বাবা। কিন্তু বাবা কিছুতে এটা শুনতে রাজি ছিল না। মা অনেক চেষ্টা করেও বাবাকে আটকে রাখতে পারল না। মাকে ছিটকে ফেলে দিয়ে বাবা সজোরে আমাকে বেল্ট দিয়ে বাড়ি দিল একটা, কিন্তু আমি জানি না কিভাবে খপ করে বেল্টের বাড়িটা ধরে ফেললাম। বাবা অবাক হলো এটা দেখে। এর আগে অনেকবার বাবার হাতে বেল্টের বাড়ি খেয়েছে, কিন্তু এমন কিছুই ঘটেনি। আমিও কিছু বুঝতে পারলাম না। সাথে সাথে বেল্ট ছেড়ে দিয়ে বললাম, বাবা আমার কথা তো শুনো একবার। বাবা প্রচন্ড রেগে বলল, তোর সাহস কিভাবে হয় আমার বেল্ট ধরার? দিন দিন তোর কলিজা বড় হয়ে যাচ্ছে। এই বলে আরো দ্বিগুণ শক্তি দিয়ে আঘাত করলো আমাকে। কিন্তু এবারও কিভাবে যেন খপ করে ধরে ফেললাম বেল্ট। বাবা যতটা না অবাক হচ্ছে তার চেয়ে বেশি অবাক হচ্ছিলাম আমি। মনে হচ্ছিল আমাকে দিয়ে কেউ এটা করাচ্ছে। আমি না চাইতেও বেল্ট ধরে টান দিলাম জোরে। বাবা উল্টে গিয়ে খাটের উপর পাশে মুখ থুবড়ে পড়ল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কি হলো এটা? দেখলাম মা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা কোকড়াতে কোকড়াতে বলছে, হারামজাদা আজকে তুই শেষ। আমি তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। জানি না আমার কেমন যেন সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। আমি দৌড়াচ্ছিলাম আর আমার এমন লাগছিল যে হাওয়ায় ভেসে যাচ্ছি। এক দৌড়ে গিয়ে পুকুর পাড়ে থামলাম। হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে হাঁপাতে লাগলাম। হঠাৎ আমার ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, দেখলে তো কিভাবে তোমাকে বাঁচিয়ে নিলাম। আমি ভয় পেয়ে ঠাস পড়ে গেলাম। কাপা কাপা গলায় বললাম, কে কি কথা বলে? আওয়াজটা আবার এলো। আমি কথা বলি। আমি আরো ঘাবড়ে গিয়ে বললাম, আমি কে? আওয়াজটা আবার এলো, তুমি তো আমজাদ, ভুলে গেছ? আমি জোরে চিৎকার করে বললাম, কি তুমি? সামনে আসো আমার। একটা সুন্দর হাসি ভেসে আসলো ওপাশ থেকে। তারপর বলল, ঠিক আছে আসছি। খানিক বাদই পুকুরের পানি বুলবুল করতে করতে লাগলো একটা জায়গায়। আমি অবাক এবং ভয়ে নিয়ে তাকিয়ে আছি সেদিকে। হঠাৎ একটা স্বচ্ছ আমার বয়সী ছেলে পুকুরের পানি থেকে উঠে আসতে লাগলো হাসি মুখে। আমি অবাক হয়ে মনে মনে বললাম, আরে এটা তো কাল রাতে সেই ছেলেটা। তখন এক এক করে কাল রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। ছেলেটা আমার সামনে আসলো ভেজা শরীরে। আমি তাকিয়ে দেখলাম সে যেন একদম কাচের মতো স্বচ্ছ, মুখে এক অদ্ভুত মন করা হাসি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, হ্যালো হাবিবি, আমার নাম জুলফিকার। মনে আছে কাল রাতে আমাদের দেখা হয়েছিল? আমি আনমনে ছেলেটার সাথে হাত মিলে বললাম, হ্যাঁ মনে আছে। তুমি কে? আমাকে হাবিবি বলছো কেন? ছেলেটা বলল, শোনো, আমি তোমাকে আমার বাবা মার অনুমতি নিয়েই বন্ধু বানিয়েছি। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো সবসময়। আমি আলহিলান গোষ্ঠীর একজন জিন। জিনের কথা শুনে আমি ভয় পেয়ে ঢোক গিলে এক চিৎকার করে সেখানে বেহুশ হয়ে গেলাম। দেখা গেল জুলফিকার খুব সুন্দর করে হাসছে আর বলছে, এই মানুষ যাতে এত ভয় পায় কেন? দৃশ্য আমজাদ মুন্সির নিকট ফিরে এলো। আমজাদ মুন্সি বলা শেষ করলো জুলফিকার আর তার পরিচয় কিভাবে হয়েছিল। সব শুনে ছোট্ট ইফাত বলল, তারপরে কি দাদু তোমারে আর মারছিল বাবা? আমজাদ মুন্সি বলল, আর কখনো না। বাবা কেমন যেন আমাকে দেখলেই ভয় পেত। হয়তো জুলফিকার তার মনে একটা ভয় সৃষ্টি করে দিয়েছিল। শোনো বাপজান, ভয় হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ক্ষমতাসীনরা এই ভয়কে কাজে লাগিয়েই দুর্বলদের উপর শোষণ করে। তাই ভয় পাওয়া যাবে না কখনো, মনে থাকবে? ইফাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হঠাৎ একটা অদ্ভুত হুইসেলের শব্দ ভেসে আসলো। মনে হচ্ছে শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমজাদ মুন্সি চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করল। ধাপ করে চোখ খুলে ভয়ার্ত গলায় ইফাতকে বলল, আই এম সরি বাপজান। এটা বলে ইফাতকে এক ধাক্কায় নদীতে ফেলে দিল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। ইফাত ধরপড় করে ঘুম থেকে উঠে গেল। ইফাত এতক্ষণ তোফার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল ট্যাক্সিতে। সামনের সিটে ড্রাইভারের সাথে বসে আছে সারা। তোফা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে? ঘুম হয়ে গেল তোর? অমনভাবে উঠলি কেন ঘুম থেকে? ইফাত চোখ ডলতে ডলতে বলল, একটা খারাপ স্বপ্ন দেখেছি রে। বাবা মাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলাই দিছে। তোফা বলল, এটা তো স্বপ্ন না। আমজাদ চাচা যেদিন মারা যায় সেদিন তোর সাথে এটাই ঘটেছিল, মনে নেই তোর? ইফাত বলল, মনে আছে সব, কিন্তু এগুলোর মাঝে এর মধ্যে আমার দুঃস্বপ্ন হইয়া
দেখা দেয়। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল রূপদের বাড়িতে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে তিনজন একসাথে বাড়িতে প্রবেশ করল। রূপদের বাড়িটা শহর থেকে কিছুটা দূরে বিচ্ছিন্ন এক গ্রামে। আগে এদিকে অনেক জঙ্গল থাকলেও পরবর্তীতে জঙ্গল উজাড় করে বসতবাড়ি এবং পাকা সড়ক হয়েছে। হঠাৎ একটা লোক পেছন থেকে বলল, তোমরা কারা, কার কাছে এসেছ? তাকে দেখলে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি আধা পাকা। ইফাত তোফার কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, লোকটার দাড়ি দেখে মনে হয় কদম ফুল, তাই না? তোফা চোখ রাঙিয়ে ইফাতকে চুপ করিয়ে সারাকে বলল, এটার মুখ ধরে রাখ, আর একটা কথাও যেন না বলতে পারে। এরপর তোফা লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, আমার রূপ নামের একজনকে খুঁজছি, ঠিকানা মতো এটাই তার বাড়ি হওয়ার কথা। লোকটা একটু অবাক হয়ে বলল, 15 বছর পর আমার বোনের খোঁজে কেউ এসেছে, আমি কি জানতে পারি কি দরকার তোমরা তাকে খুঁজছ? তোফা বলল, আপনি তাহলে রূপের ভাই? লোকটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোফা জিজ্ঞাসা করল, রূপ কোথায়? 15 বছর পর খোঁজ করতে এসেছি, এই কথাটার মানে কি? লোকটা একটু ইমোশনাল হয়ে বলল, আমার বোন 15 বছর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পূর্বে একটা পাহাড়ের ঝর্ণায় নহরের সামনে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। লাঠির মাথায় লোহার তৈরি সুচলা একটা পাত। দেখে বোঝা যাচ্ছে উর্বা এখানে মাছ শিকার করেছে। কলকল শব্দ করে নহরের পানি বয়ে যাচ্ছে পাথরের চিপা গলি দিয়ে। উর্বা তার হাতের লাঠি সোজা করে ধরে এক চোখ বন্ধ করে মাছের দেখা পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে। হঠাৎ সজোরে লাঠিটা ছুঁড়ে মারল পানিতে। লাঠির নড়চড় দেখে মনে হচ্ছে মাছ বিদেশে নিশ্চয়ই। উর্বা এক ছুটে গিয়ে টান দিয়ে লাঠটা উঠিয়ে নিয়ে দেখল এটা মাছ না, বরং পানিতে বসবাস করা সাপ বিঁধেছে। উর্বা হতাশে বলল, মনে হচ্ছে আজকে ক্ষুধার্তই থাকতে হবে। তখনই পিছন থেকে সৈয়দ আলীর কণ্ঠ, যে খবর নিয়ে এসেছি সেটা শুনলে ক্ষুধার কথা আর মনে থাকবে না ভাবি। উর্বা লাঠি থেকে সাপটা ছাড়িয়ে নিয়ে সৈয়দ আলীর দিকে ছুঁড়ে মারল। সাপটা গিয়ে সৈয়দ আলীর গলায় ঝুলে গেল। সৈয়দ আলী এক চিৎকার করে সাপটাকে অন্যদিকে ফেলে দিয়ে বলল, ভাবি এসব কি? জানো না আমি সাপ ভয় পাই অনেক। উর্বা পানি থেকে উঠে আসতে আসতে বলল, মৃত সাপকে ভয় পাওয়ার কি আছে সৈয়দ আলী? সৈয়দ আলী বলল, মৃত হোক বা জীবিত, তার দাঁতে এখনো যে বিষ আছে, যদি কামড় দিত আমাকে। উর্বা হাসতে হাসতে বলল, বিষের কথা শুনে মনে পড়ল, আমাদের পৃথিবীর এক মহান মানুষ বলেছিল, মানুষের কষ্ট তখন হয়নি যখন আমি বিষ খেয়েছি, কষ্ট হচ্ছে তখন যখন আমি বিষ খেয়েও বেঁচে গিয়েছি। সৈয়দ আলী বলল, তোমাদের পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত, তাদের মুখে থাকে এক কথা, অন্তরে আরেক কথা, আবার চোখের দিকে তাকালে বোঝা যায় সেখানেও ভিন্ন কথা। আমার বড় ভাই জুলফিকার বলতো আমাকে, ভাই শুন, পৃথিবীতে থেকে আমি মানুষের কাছ থেকে একটা জিনিস শিখেছি, সেটা হলো জরুরি না যে তোকে কেমন আছো জিজ্ঞাসা করা মানুষটা তোর ভালো থাকতে খুশি হবে। ওরবা বলল, তোমার ভাই ঠিক বলেছে, এখন বলো কি খবর নিয়ে এসেছ? সৈয়দ আলী আশেপাশে একবার তাকিয়ে নিল, এরপর আস্তে করে বলল, রাজা সার্বিয়ার ছোট ভাই রাজকুমার হেনরি বিদ্রোহ ঘোষণা করেছে। সে সৈন্য একত্রিত করছে রাজা সার্বিয়াকে হটিয়ে নিজে রাজা হওয়ার জন্য। এটাই সুযোগ রাজা সার্বিয়াকে সিংহাসন থেকে নামিয়ে ফেলার। আমাদের উচিত রাজকুমার হেনরির সাথে যোগ দেয়া। উর্বা বলল, তোমার এই খবরের ভিত্তি কি? সৈয়দ আলী বলল, বাজারে গিয়েছিলাম, আমি নিজ কানে শুনেছি রাজা সার্বিয়ার সৈন্যরা এটা বলাবলি করছিল, একবার যদি রাজা সার্বিয়া ক্ষমতাযুক্ত হয় তাহলে না তোমাকে আর পালিয়ে বেড়াতে হবে, আর না আমার ভাতিজাকে পৃথিবীতে থাকতে হবে। উর্বা একটু ভেবে বলল, তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, তোফা দেখতে কেমন হয়েছে? ও নিশ্চয় অনেক বন্ধু হয়েছে পৃথিবীতে। সৈয়দ আলী বলল, দেখতে মাশাআল্লাহ আসমানের অপ্সরা, নীল চোখা, ঘন কালো চুল আর লাল টকটকে শরীরের ত্বক। তবে কত বন্ধু হয়েছে জানি না, ওর সাথে হাদারামের মতো একটা ছেলেকে দেখলাম, আমজাদ মুন্সির ছেলে ইফাত। তোফা হয়তো ওই ছেলের প্রতি অনেক দুর্বল, হাবভাবে যা বুঝলাম আর কি। তাকে আমার মোটেও পছন্দ হয়নি, কেমন চালের রুটির মতো দেখতে, তার উপর আবার সাধারণ মানুষ। তোফার উচিত তার কাছ থেকে দূরে থাকা। উর্বা একটু রেগে বলল, ভুলে যেও না আমি একজন মানুষ ছিলাম, আর তুমি কিভাবে জানো সে সাধারণ মানুষ? পৃথিবীর বৈশিষ্ট্য তো এখানেই, তারা সাধারণের চাদরে অসাধারণ কিছু লুকিয়ে রাখে। দৃশ্য পরিবর্তন। তোফা সহ ইফাদ এবং সারা অবাক চোখে তাকিয়ে আছে। লোকটা ভাষ্যমতে রূপ 15 বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু কি হয়েছিল সেদিন? লোকটা সবাইকে নিয়ে টিনের চৌচালা ঘরের খোলা বারান্দায় বসল একটা পাটির ওপর। লোকটি ইফাতকে উদ্দেশ্য করে বলল, তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, উনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমার বোনের চিকিৎসা করেছিলেন। রূপ সুস্থ হয়েও গিয়েছিল, কিন্তু তোফা বলল, কিন্তু কি ভাইয়া, রূপ কিভাবে নিখোঁজ হলো? আমাদেরকে বলুন দয়া করে। রূপের ভাই বলল, ঠিক আছে,
আমি তোমাদেরকে সবকিছু বলছি, তবে কারোর কোনো অগ্রিম প্রশ্ন থাকলে আগে করে নাও। আমি বলা শুরু করলে মাঝখানে কেউ কথা বলবে না। ইফাত হাত উঁচু করল। রূপের ভাই বলল, হ্যাঁ বলো, কি বলবে? ইফাত বলল, ভাইজান আপনাদের ঘরে কি চা পানি কিছু নাই? চা খাইতে খাইতে ঘটনা শোনার মজাই আলাদা। তুই কি কস তোফা? এই বলে একটা বলদের মতো হাসি দিল। তোফা দাঁত কটমট করে বলল, তোরে আজকে বাড়িতে নিয়ে নেই, তারপর বালতিতে করে চা বানিয়ে দেব। যদি না খাস তখন দেখিস কি করি। সারা, তুই ওরে বোঝা একটু, নাহলে আমি ধাম করে মেরে বসবো ক্ষমা পেঁচাইয়া। সারা ইফাতের মাথায় টাপলি মেরে বলল, হায় রে হাদারাম রে, আর কি বোঝাবো বল? শুধু চা কি খাওয়া যাবে নাকি? ভাইজান, চায়ের সাথে মুড়ি অথবা ডাল ভাজা হলে ভালো হতো না তোফা? তোফা কপালে থাপ্পড় মেরে বলল, কারে দিছি রাজার পাট, দুইটাই সেম। রূপের ভাই একটু মুচকে এসে বলল, আচ্ছা তোমরা ঝগড়া করো না, আমি ইতিমধ্যে বলে দিয়েছি চায়ের জন্য, তবে মুড়ি বা চাল ভাজা হয়তো হবে না, টোস্ট বিস্কুট আছে, চলবে তো? ইফাত খুশি বলল, চলবে মানে? পুরো দৌড়াইবে। ভাইজান আপনি শুরু করেন তাহলে। রূপের ভাই বলা শুরু করলো। আমজাদ মুন্সি যখন রূপের ভেতরে থাকা জিনকে বের করার চেষ্টা করছিল, তখন আমরা সবাই আশেপাশে গোল হয়ে দাঁড়িয়েছিলাম। মানে এলাকার অনেক মানুষও ছিল সেখানে। আমি দাঁড়িয়েছিলাম ঠিক রূপের পেছনে। আমজাদ মুন্সি কর্কশ গলায় বলে উঠল হঠাৎ করে, এই ছেলে ওর পেছন থেকে সরে যাও, ওর ওপর কারো ছায়া যেন না পড়ে। আমি সাথে সাথে সরে গেলাম এবং অন্যান্য লোকেদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আশপাশ থেকে। রূপের অবস্থা তখন বেশ ভয়াবহ, নিজেই নিজেকে আঘাত করছে আর প্রচণ্ড চিৎকার করে খেজুর পাতা ত্রিভুজ থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। আমজাদ মুন্সি তার মন্ত্র চালিয়ে যাচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল খুব কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছিল তাকে কেউ চাপা দিয়ে ধরে রেখেছে, তার শরীর ঘামে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে। রূপ হঠাৎ চিৎকার করে হাসতে হাসতে বলল, তুই কি ভেবেছিস এসব মন্ত্র আমাকে ওর ভেতর থেকে বের করতে পারবে? এটা শুধু আমাকে একটু কষ্টই দিবে, কিন্তু বেশিক্ষণ তুই টিকে থাকতে পারবি না, আমি তোকে মেরে ফেলব। এই বলে ত্রিভুজ থেকে বের হওয়ার সাথে সাথে অট্ট হাসিতে মেতে উঠল। আশেপাশে সবাই সেই হাসিতে ভয় কেঁপে উঠল। যে যার মতো দৌড়ে ঘর থেকে পালাতে লাগল, কারণ রূপ আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ অসাবধানতা বশত প্রতিবেশী এক মেয়ে দৌড়ে পালানোর সময় তার পায়ের সাথে লেগে খেজুর পাতার ত্রিভুজ থেকে একটা পাতা হালকা সরে যায়। আমজাদ মুন্সি ভয়ার্তকালে তাকিয়ে বলল, এটা কি করলে? দেখা গেল রূপ এক লাফে ত্রিভুজ থেকে বের হয়ে আমজাদ মুন্সির গলা চেপে ধরল আর মুখ দিয়ে হিংস্র জন্তুর মতো গড়গড় শব্দ করতে লাগল। আমার বাবা এবং চাচাও মিলেও রূপকে ছাড়িয়ে আনতে পারছিল না। রূপ এক ঝটকায় সবাইকে ছিটকে ফেলে দিল। তারপর আমজাদ মুন্সির গলা জোরে চেপে ধরে বলল, বলেছিলাম তোকে আমার সাথে পারবি না, তুই শুনলি না তো, এখন মর। আমজাদ মুন্সি তার মুখ দিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারছিল না, তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আমরা যেন দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। হঠাৎ রূপ আপনা আপনি ছিটকে গিয়ে পড়ে গেল। দেখা গেল খেজুর পাতাগুলো অদ্ভুতভাবে একা একাই ত্রিভুজ আকৃতি ধারণ করে রূপকে আবার বন্দি করে ফেলল। রূপ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, জুলফিকার, তোর সাহস কিভাবে হয় আমার বিরুদ্ধে যাওয়ার? আমি তোর রাজকুমার হানজালা, তোমাকে চিনতে পারিস নি? আমজাদ মুন্সি গলায় হাত দিয়ে মালিশ করে কাশতে কাশতে বলল, কেন এসেছিস তুই? তোর এখানে আসা উচিত হয়নি, আমি সামলে নিতে পারতাম। কিন্তু সেখানে উপস্থিত কেউ জুলফিকারকে দেখতে পাচ্ছিল না। আমজাদ মুন্সি বলল, সবাই বাইরে যাও, এখানে শুধু আমি থাকবো এখন, আর কোনো ভুল চাই না। আমজাদ মুন্সির কথা মতো সবাই ঘর থেকে বের হয়ে গেল। তারপর সেখানে কি হয়েছে সেটা আমজাদ মুন্সির মুখ থেকে শোনা। জুলফিকার ছিল আমজাদ মুন্সির সাথে থাকা তার বন্ধু জিন। জুলফিকার এসে আমজাদ মুন্সিকে শান্ত করে বলল, কি অবস্থা করছিস নিজের? তোকে বলেছিলাম তুই পারবি না একা, কেন জেদ করতে গেলি? আমি সময় মতো না আসলে তোর মৃত্যু হতে পারত। আমজাদ মুন্সি বলল, আমার কথা ছাড়, তুই কেন এসেছিস? আঞ্জালার বিরুদ্ধে গেলে তোর পরিবারের ক্ষতি হতে পারে, তুই চলে যা এখান থেকে, আমি সামলে নিব। রূপ ক্ষুধার্ত জন্তুর মতো চিৎকার করছে ত্রিভুজের ভেতর থেকে। জুলফিকারের জন্য তাকে চরম মূল্য দিতে হবে, এখনো সুযোগ আছে, আমার পক্ষে চলে আয়। জুলফিকার সেদিকে কান্না দিয়ে আমজাদ মুন্সিকে বলল, চল কাজ শুরু করা যাক, আমি উর্বার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যা হবে দেখা যাবে। আমজাদ মুন্সি আর কিছু না বলে আবার আসনে বসে পড়ল চোখ বন্ধ করে। জুলফিকার তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করা শুরু করল।
আমজাদ মুন্সি জুলফিকারকে অনুসরণ করে সে মন্ত্র রিপিট করতে লাগল। রূপ ত্রিভুজের ভেতর গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগল। জুলফিকার হঠাৎ তার মন্ত্র থামিয়ে দিল। রূপ ছটফট থামিয়ে জোরে জোরে ষাঁড়ের মতো নিঃশ্বাস নিতে লাগল। মনে হচ্ছে এই বুঝি তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমজাদ মুন্সি বলল, কি হয়েছে জুলফিকার? মন্ত্র বন্ধ করলি কেন? আমাদের এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। জুলফিকার বলল, এটা অত্যন্ত শক্তিশালী মন্ত্র আমজাদ, ক্ষান্ত না দিলে এই মেয়েটার মৃত্যু হতে পারে, তাই একটু ধৈর্য ধর, এটা আমার শেষই করব আমি। তখনই রূপের ভাই সহ তোফা এবং সারা চমকে উঠল কর্মর শব্দ করে। দেখা গেল ইফা টোস্ট বিস্কুটে কামড় দিয়েছে আর কর্মর করছে, চিবুচ্ছে। তোফা বিরক্ত হয়ে বলল, ওই হাদারাম, এভাবে কেউ খায় নাকি? তুই এখানে খেতে এসেছিস নাকি ঘটনা উদ্ঘাটন করতে? ইফাত বলল, ঘটনাই তো শুনতেছি, কিন্তু বিস্কুট বেশিক্ষণ থাকলে পুতায়া যাইব, তাই খায়া ফেলতেছি। রূপের ভাই বলল, তো বাবা চাই ভিজে খাও বিস্কুট, তাহলে তো আর শব্দ হয় না। ইফাত বলল, না ভাইজান, চাই বিস্কুট ভিজালে বিস্কুট সব চা খায়া ফেলে, আমি কিছুই পাই না। সারা বিড়বিড় করে বলল, ওই জন্যই তো বলি আমার চা গেল কই, ভাবি আরেক কাপ চা হবে প্লিজ। তোফা বলল, এই তোরা দুজন কি দুর্ভিক্ষের সময় পয়দা হয়েছিলি? তোদের বদদোয়া দিলাম যেন সকালে যেন এই চাই বের হয়। এখানে এসেছে একটা জরুরি কাজে, আর তোরা আছিস খাবার নিয়ে। রূপের ভাই সবাইকে শান্ত করে আবার বলা শুরু করল। তারপর আমজাদ মুন্সি এবং জুলফিকার মিলে আবার মন্ত্র পড়ে রূপের শরীরে ফু দিতে লাগলো। যেখানে যেখানে ফু লাগছিল সেখানে ফুসকা পড়ে যাচ্ছিল। আর রূপ গগনবিদারী চিৎকারে ফেটে পড়ল। জুলফিকার বলল, রাজকুমার, দয়া করে এই মেয়েটাকে ছেড়ে দিন, আমি অনুরোধ করছি আপনাকে, না হলে আপনার মৃত্যু হতে পারে এই মন্ত্রের প্রভাবে। রূপদাঁত কটমট করে পুরুষ কণ্ঠে প্রচণ্ড রাগনে বলল, আমি এর শেষ দেখে নেব জুলফিকার, একবার শুধু এখান থেকে বের হই, তখন তুই এবং তোর পরিবার সবাইকে ধ্বংস করে ফেলবো আমি। তোরা যা খুশি কর, আমি এই মেয়েকে ছেড়ে বের হব না, দেখি তুই কি করতে পারিস। জুলফিকার অনেক অনুনয় বিনয় করে রাজকুমার হানজালাকে বুঝালো, কিন্তু সে রাজি হলো, তার কথায় অটুট থাকলো। সবশেষে বলল, এটা আমার ইজ্জতের প্রশ্ন, আমাকে এই মেয়েকে তিলে তিলে মেরে ফেলার জন্য পাঠানো হয়েছে। এই মেয়েকে মেরেই তবে আমি যাব, তার আগে না। আমজাদ মুন্সি বলল, কে পাঠিয়েছে তোমাকে? রূপ পুরুষ কণ্ঠে হু হু করে অট্টহাসিতে বলল, জাহান্নামে যাও। জুলফিকার বলল, আমজাদ আবার শুরু কর, সে মানবে না। এই বলে আবার কর্মযজ্ঞ শুরু করলো দুজনে। জুলফিকার এবার রাগে গজগজ করতে করতে মন্ত্র পড়ছে, আর সেটা আমজাদ মুন্সি দৌড়াচ্ছে সাথে সাথে। রূপ আবার ছটফট করতে লাগলো। ধীরে ধীরে রূপ ভয়ঙ্কর হয়ে উঠছে। এটা দেখে জুলফিকার তার মন্ত্রের গতি বাড়িয়ে দিল। রূপ এবার কোনোভাবেই সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে, বন্ধ কর এটা, আমি কাউকে ছাড়ব না, দেখে নিব সবাইকে। এমনভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ রূপ তার শেষ চিৎকার শুনে বেহুশ হয়ে পড়ে গেল। জুলফিকার ভয় পেয়ে গেল। আমজাদ মুন্সি বলল, এটা কি হলো জুলফিকার? সে তো বেহুশ হওয়ার কথা না। জুলফিকার কাঁপা কাঁপা গলায় বলল, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। তো এক কাজ কর, এই মেয়ের বাবাকে ভেতরে ডাক, তাকে নিয়ে যেতে বল, জ্ঞান ফিরাতে বল, মেয়েটাকে এখন মুক্ত হানজালা থেকে। আমজাদ মুন্সি বলল, তাহলে হানজালা চলে গিয়েছে? জুলফিকার বলল, তোকে যা বলেছি তা কর, পরে দেখছি কি হয়েছে। আমজাদ মুন্সি রূপের বাবাকে ডেকে আনলো এবং বলল, রূপ এখন সুস্থ, আপনি তাকে নিয়ে যান, চোখ মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করুন। রূপের বাবা এটা শুনে অনেক খুশি হয়ে রূপকে নিয়ে গেল সেখান থেকে। দেখা গেল যেখানটায় রূপ পড়েছিল সেই জায়গাটায় কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে জায়গাটা পুড়ে গিয়েছে আগুনে। জুলফিকার গিয়ে জায়গাটায় কাপা হাতে স্পর্শ করল। দেখে বোঝা যাচ্ছে জুলফিকার বেশ ঘাবড়ে গিয়েছে। আমজাদ মুন্সি কারণ জিজ্ঞাসা করলে জুলফিকার এগিয়ে এসে বলল, একটা কোদাল বা শাবলের ব্যবস্থা কর আমজাদ, এই জায়গাটা খুঁড়তে হবে। আমজাদ মুন্সি বাইরে গিয়ে রূপের চাচাকে জানালো। রূপের একটা কোদাল এনে দিল। আমজাদ মুন্সি সেটা নিয়ে ঘরে আসলে জুলফিকার বলল, কালো জায়গাটা সাবধানে খুঁড়ে দেখ একটু। আমজাদ মুন্সি সেখানটায় খুঁড়তে লাগলো সাবধানতার সাথে। একটু খুঁড়তেই কোদালে লাগলো শক্ত কিছু। আমজাদ মুন্সি এবার জুলফিকারের দিকে তাকালো। জুলফিকার বেশ চিন্তিত এবং ভয় পেয়ে আছে। আর একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা বাছুর গরুর মৃতদেহ। মনে হচ্ছে এই মাত্রই তাকে দাফন করা হয়েছে, সদ্য মৃত্যু হয়েছে। আমজাদ মুন্সি অবাক হয়ে বলল, রাজকুমার হানজালা মারা গিয়েছে জুলফিকার?
জুলফিকার বলল, তোর আর আমার পথ এখানেই সমাপ্ত হলো বন্ধু। রাজা সার্বিয়া আমাকে এবং আমার পরিবারকে ছাড়বে না। আমজাদ মুন্সি বলল, বললেই হলো নাকি, তুই শান্ত হ, আমি ভেবে দেখি কি করা যায়। কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। জুলফিকার বলল, একটাই উপায়, সেটা হলো রাজার কাছে আত্মসমর্পণ করা। আমজাদ মুন্সি বলল, তুই চুপ কর, কিসের আত্মসমর্পণ? তুই তাকে বুঝিয়েছিলি, সে বুঝেনি। জুলফিকার বলল, আমি তো তোকেও বুঝিয়েছিলাম, তুইও তো বুঝিসনি। তোদের দুজনের জেদ আমাকে কোথায় এনে ফেলেছে দেখ। আমজাদ মুন্সি একটু চিন্তা করে বলল, তোর মেয়েকে পৃথিবীতে নিয়ে আয় এক্ষুনি গিয়ে, ওর বা নিজের খেয়াল নিজে রাখতে পারবে। আর তোর ব্যবস্থা আমি পরে করছি, আপাতত তোকে লুকাতে হবে। জুলফিকার বলল, কতদিন লুকিয়ে থাকবো? আমজাদ মুন্সি বলল, যতদিন রাজা সার্বিয়া ক্ষমতাচ্যুত না হয় ততদিন। জুলফিকার বলল, ব্যাড আইডিয়া বন্ধু। আমজাদ মুন্সি বলল, এর চেয়ে ভালো কিছু তোর মাথায় থাকলে বল। জুলফিকার বলল, আমার মাথায় এখন কিছুই নেই, যেদিকে তাকাই নিজেকে রাজা সার্বিয়ার তরবারির নিচে দেখতে পাই। আমজাদ মুন্সি বলল, তাহলে আমার আইডিয়াই থাক, এখন যা, তোর মেয়েকে নিয়ে আয়, আমি নিজের কাছে লুকিয়ে রাখবো। ওর বাকি সবকিছু বুঝিয়ে বলিস। জুলফিকার বিদায় নিয়ে চলে গেল। আমজাদ মুন্সি বাছুর গরুর মৃতদেহ নিয়ে বের হলো ঘর থেকে। রাজকুমার হানজালা বাছুর গরুর আকৃতি ধারণ করে মৃত্যুবরণ করেছে। এই পর্যন্ত বলেই রূপের ভাই থামল। দেখা গেল ইফাত চা বিস্কুট পেয়ে পেট টান করে টিনের বেড়ার সাথে হেলান দিয়ে বসে আছে। সারা তাড়াতাড়ি করে তোফার কানে কাছে এসে বলল, তোফা শুন, আমি নথি বলছি, তাকে জিজ্ঞাসা কর রাজকুমার হানজালার মৃতদেহ কোথায় খবর দেওয়া হয়েছে, সে জানে কিনা। তোফা বলল, তার মানে তুই ওই দিন ফুলবাগানে হানজালার মৃতদেহ খুঁজছিলি? তোর কি মনে হয় ওই ফুলবাগানে তাকে কবর দিয়েছে আমজাদ চাচা? সারার ভেতর থেকে নথি বলল, জিজ্ঞাসা করে দেখ না। তোফা জিজ্ঞাসা করল, আচ্ছা ভাইয়া, আপনি কি জানেন হানজালার মৃতদেহ কোথায় কবর দেওয়া হয়েছে? রূপের ভাই বলল, না, সেটা তো জানি না, আমজাদ মুন্সি ছাড়া কেউ জানে না সেটা। সারা হতাশ হয়ে বসে পড়ল। এর মাঝে ইফাত হাত উঠালো। তোফা বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে ইফাদের দিকে তাকালো। রূপের ভাই একটু হেসে বলল, আবার কি জিজ্ঞাসা করবে ভাই? চার বিস্কুট তো দিলাম। ইফাত বলল, না মানে তোফা তো কিছুই খাইলো না, বলছিলাম যে তোফার ভাগেরটা যদি আমারে দিতেন। তোফা রেগে বলল, তোর পেটে কি রাজনৈতিক নেশা ঢুকছেনি ভাই? এমন খাই খাই করতেছিস কেন? ইফাত বলল, খাইতে খাইতে ঘটনা হলে মনে থাকে বেশি, বুঝছস? তো ফারু রেগে বলল, সারা, ওরে দে একটা পাড়া, তারপর আমরা চলে যাব ওকে ছাড়া। রূপের ভাই বলল, আরে তোমরা শান্ত হও, এভাবে ঝগড়া করলে আমি ভুলে যাব যা বলতে চেয়েছিলাম। তোফা শান্ত হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ভাইয়া, রূপ যদি সুস্থ হয়ে যায় সেদিন, তাহলে নিখোঁজ হলো কিভাবে? রূপের ভাই আবার বলা শুরু করলো, সত্যি, রূপ একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। ওর সাথে যা যা হয়েছিল এতদিন ওর কিছুই মনে নেই। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেই মনে না থাকাই ভালো। সবকিছু আবার নতুন করে শুরু হোক। 2 দিন কেটে গেল, সবকিছু ঠিকঠাক চলছিল। ওই দিন রাতে বাবা বাড়ি ফিরতে দেরি করছে দেখে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। সাধারণত বাবা কখনো দেরি করে না রাতে। মোবাইল টেলিফোন এত সচরাচর ছিল না সেই সময় যে খোঁজ নেব। হঠাৎ বাবা বাড়িতে ফিরল রাত 12টা বাজে। তবে বাবাকে অনেক মর্মাহত মনে হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বাবা প্রথমে পানি খেল এবং বলল, আমজাদ মুন্সি মারা গিয়েছে অস্বাভাবিকভাবে। আমরা সবাই এটা শুনে বেশ মর্মাহত হলাম। মানুষটা আমাদের উপকার করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেও চলে গেল। বাবা বলল, সে তার ছোট্ট ছেলের সাথে নদীর পাড়ে বসেছিল, সেখানেই তার উপর আক্রমণ হয় আর তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেখানে তার ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গিয়েছে। তার শরীরটাকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, অনেকগুলো টুকরো করা হয়েছে। এটা শুনে আমরাও ভয় পেয়ে গেলাম। হঠাৎ বাবা বলে উঠল, রূপ কোথায়? আমরা বললাম, ও তো ঘুমাচ্ছে ওর ঘরে। নিশ্চিত হবার জন্য বাবা সহ আমরা তাড়াতাড়ি করে ওর ঘরের দিকে গেলাম। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা অনেকবার ডাকার পরও রূপ দরজা খুলছিল না। দরজায় অনেক জোরে জোরে বাড়ি মারা হলো, কিন্তু রূপের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বাধ্য হয়ে বাবা দরজা ভেঙে ফেলতে বলল। আমরা সবাই মিলে দরজা ভেঙে ফেললাম এবং অবাক হয়ে গেলাম। ভেতরে রূপ ছিল না। আনাচে কানাচে সব জায়গায় খোঁজ করা হলো, কিন্তু রূপের কোনো চিহ্ন পাওয়া গেল না। সবাই কান্নাই ভেঙে পড়ল। তারপর কেটে গেল 15টি বছর। এখন অব্দি রূপের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বলে রূপের ভাই চোখ মুছতে লাগলো আর বলতে লাগলো, আমার বোনটা কোথায় হারিয়ে গেল জানি না, কখনো পাবো কিনা তাও জানি না। কেন জানি মনে হয় আমার বোন এখনো বেঁচে আছে, ও ফিরে আসবে। দৃশ্য পরিবর্তন।
একটা ভয়ানক অন্ধকারাচ্ছন্ন কারাগার। প্রতিটি লোহার দরজার সামনে একজন করে বিদ ঘুটে দেখতে রাক্ষস দাঁড়িয়ে আছে। তারা যেন সবসময় ক্ষুধার্ত, শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে তারা। লোহার দরজার ওপাশ থেকে ভয়ানক চিৎকার ভেসে আসছে। কাউকে খুব নির্যাতন করা হচ্ছে। বোঝা গেল এখানে প্রতিটি লোহার দরজার পিছনে ভয়ানক কয়েদিদের বসবাস। এক এক করে সব দরজা পার হয়ে থামল সবার শেষের দরজায়। ভেতরের দৃশ্য দেখানো হলো। দেখা গেল এক নারী অবয়ব, চুল দিয়ে মুখগুলো ঢাকা, হাতে পায়ে নখ বড় বড়, ময়লা পোশাক আর পায়ে ত্বকের উপর ভাঁজ পড়া ধুলো ময়লা। দেখা গেল নারী অবয়বটা দেয়ালের পাথর দিয়ে কিছু একটা লিখছে। এগিয়ে গেলে বোঝা যায় সেখানে লেখা, আমার নাম রূপ। দেখা গেল ইফাত, তোফা এবং সারা রূপের ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। রূপের ভাই বলেছে যদি কোনো সাহায্য লাগে তাহলে যেন তাকে স্মরণ করা হয়। যে কোনো সাহায্য করার জন্য প্রস্তুত সে। আমরা দেখতে পাই একে অপরের সাথে কথা বলতে বলতে তিনজন হাঁটছে রাস্তা দিয়ে। তবে দূর থেকে কেউ একজন গাছের আড়ালে দাঁড়িয়ে তাদেরকে দেখে যাচ্ছে। একটা মধ্যবয়স্ক নারী, তার মুখটা ওড়না দিয়ে ঢাকা। তোফা চোখের আড়াল হয়ে যাওয়ার পর সে গাছের পেছন থেকে বের হলো। তারপর একা একাই বলল, পুরনো সমস্যা নতুন করে আসতে চলেছে মনে হচ্ছে। এবার আমি কি বাঁচতে পারবো? বাতাসে তার মুখের ওড়নাটা সরে গেল। তাকে দেখে বুঝতে পারলাম এটা সেই প্রতিবেশী মেয়েটা যার পায়ের সাথে লেগে খেজুর পাতা সরে গিয়েছিল সেদিন। এর নাম তামিমা। সে তখন রূপের ক্লাসমেট এবং ভালো বন্ধু ছিল। তামিমা নিজের স্মৃতির নাড়া দিয়ে সেদিন পৌঁছে গেল যেদিন আমজাদ মুন্সি রূপের চিকিৎসা করছিল। সেখানে সবার মতো তামিমাও দাঁড়িয়েছিল, তবে তার চোখে মুখে ছিল অজানা এক ভয়। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে চাচ্ছে না রূপ সুস্থ থাকুক। এই ব্যাপারটা তখন কেউ লক্ষ্য করেনি। সবার ধ্যান ছিল আক্রান্ত রূপের উপর। রূপের ভয়ানক আকৃতি দেখে যখন সবাই ছোটাছুটি করে পালিয়ে যাচ্ছিল, সেই সুযোগে তামিমা দৌড়ে দেওয়ার ভান করে ইচ্ছে করে খেজুর পাতার ত্রিভুজ ভেঙে দেয় পালা গিয়ে। কেউ সেটা বুঝতে পারে না। তামিমা তার স্মৃতিচারণ থেকে ফিরে এসে চিন্তার চেহারায় বলল, ভেবেছিলাম আর কখন এটা নিয়ে কেউ কথা উঠাবে না, কিন্তু নতুন করে তারা কি চাচ্ছে? আল্লাহ, আগের বারের মতো এবারও রক্ষা করো আমাকে। হঠাৎ তামিমার পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। আরেকজনের জীবন জাহান্নাম বানিয়ে জাহান্নামাজে বসে নিজের জন্য জান্নাত চা মানুষের অভাব নেই এই দুনিয়ায়। তামিমা চমকে গিয়ে পেছনে তাকিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, কি বলতে চাচ্ছ তুমি খালেদ? দেখা গেল এটা আর কেউ নয় বরং রূপের ভাই। আমরা বুঝতে পারি রূপের ভাইয়ের নাম খালেদ। খালেদ একটু এগিয়ে এসে বলল, তুমি আল্লাহর সৃষ্টির ক্ষতি করে তারপর আল্লাহর কাছে বলছো তোমাকে যেন রক্ষা করে। তামিমা বলল, একবার তো করেছিল রক্ষা, এবারও হয়তো করবে। খালেদ বলল, কে জানে সেই সাহায্য আল্লাহ করেছিল নাকি শয়তান। মনে রেখো, আমি ফেসে গেলে কিন্তু তুমিও ফেসে যাবে, বলল তামিমা। তুমিও ধোয়া তুলসী পাতা নাও খালেদ। খালেদ প্রচণ্ড রেগে তামিমার থুতনি চেপে ধরে বলল, শুরুটা তুই করেছিলি। আমি কিভাবে জড়িয়ে গিয়েছে জানি না, তবে চিন্তা করিস না, আমি ওদের সবকিছু বললেও যেটা বলা যাবে না সেটা কখনো বলিনি। এই রহস্য সবসময় চাপাই থাকবে। তামিমা বলল, তাদেরকে কিছু বলা উচিত হয়নি তোমার, তাদের সামনে মুখ খুলেছ কেন? খালেদ এবার শান্ত হয়ে একটু সামনে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে বলল, কারণ আমজাদ মুন্সির ছেলে আগে থেকে সব জানতো আমি যা যা বলেছি। দৃশ্য পরিবর্তন। দেখা গেল তোফা, ইফাত এবং সারা ট্যাক্সিতে বসে আছে। তোফা ইফাতকে বকাঝকা করছে ওইখানে গিয়ে খাবার নিয়ে এত কাহিনী করার জন্য। ইফাত বলল, দেখ তোফা, আমরা কিন্তু বকা দিবি না, আমার হাত উঠা যাইব পরে। তোফা কপাল কুচকে বলল, কি তোমাকে হাত তুলবি? ইফাত বলল, আমি কখন কইলাম তোর গায়ে হাত তুলুম? আমার হাত উঠায় আমার কানে দিয়ে রাখবো, পরে তুই বকা দিল আর হুনুম না। তোফা আরো রেগে গিয়ে ধমকাতে লাগলো ইফাতকে। সারাও তাল দিচ্ছে তোফার সাথে। হ্যাঁ তোফা, ইচ্ছে মতো বকা দাও, খাদকটার জন্য মানিজ্য তার রইল না। ইফাত রেগে বলল, তুই নিজের পায়জামা সামলা সারা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া গান খারাপ করিস না। তোফা বলল, সারা তুই কথা বলবি না, তুই কি কম নাকি? তোরা দুইজন এক গোয়ালের গরু। ইফাত সারার দিকে ভালো করে তাকে বলল, আমি তো মনে করেছিলাম সারা গায়ে গরু। তোফা কপাল চাপড়াতে চাপড়াতে বলল, কারে বকা দিতেছে আমি? লজ্জা শরম কি গোসলের সময় ধুয়ে ফেলেছিস নাকি ভাই? ইফাত বলল, শান্ত হ তোফা, এখন কত কি বুঝতে পারলে লোকের কথা থেকে? সে হাসাক বলছে নাকি মিসা বলছে? তোফা বলল, সে যা বলেছে তার সবই সত্যি, তবে এমন কিছু আছে যা সে আমাদেরকে বলেনি। হতে পারে ভুলে গিয়েছে অথবা ইচ্ছা করে গোপন করেছে।
কিছু একটা সে গোপন করেছে, যা তার চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পেরেছি। সারা বলল, তাহলে তো আমাদের আবার যাওয়া উচিত, তাকে চাপ দিতে হবে পুরোটা বলার জন্য। ইফাত একটু অদ্ভুতভাবে বলল, একটা হাসা কথা কইতো গো, ওই লোকটা যা যা কইছে তার হগল কিছুই আমি আগেই থেকে জানতাম। জানি না কেমনে, তবে সে যখন ঘটনা কইতাছিল তখন মনে হইছে এগুলো তো আমার চোখের সামনেই ঘটতেছিল। তো ফেটা অবাক হয়ে বলল, তার মানে এই জন্যই তুই তেমন একটা ধ্যান দিচ্ছিলি না ঘটনা শোনার ব্যাপারে? ইফাত মাথা নেড়ে বলল, একদম ঠিক ধরছস। আমি তার বলার আগেই বুঝতে পারতেছিলাম তারপর সে কি বলতে যাইতেছে, তারপর কি হইতে পারে। আমার লগে কেন এমন হইছে আমি নিজেও কইতে পারি না। তো আরো কিছু বলতে যাবে তখনই ট্যাক্সিটা প্রচণ্ড জোরে ব্রেক করলো। তিনজনে অপ্রস্তুত থাকার কারণে সামনের সিটের সাথে বাড়ি খেল। ড্রাইভার নিজেও স্টিয়ারিংয়ের সাথে মাথায় আঘাত পেল। তোফা রেগে বলল, এভাবে গাড়ি থামানোর মানে কি ভাই? বলতে না বলতেই চোখ গেল সামনে। দেখা গেল কাইয়ুম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অগ্নিশর্মা চোখ নিয়ে। ইফাত ভয় পেয়ে বলল, এই হালাপুত আবার কই থেকে নাজিল হইল? ড্রাইভার রাগে গালাগাল করতে করতে গাড়ি থেকে বের হয়ে গেল কাইয়ুমকে উদ্দেশ্য করে। তোফা নিষেধ করা সত্ত্বেও সরাতে পারল না। দেখা গেল কাইয়ুম ড্রাইভারকে ধরে ঠাস করে ঘাড়ে মটকা দিয়ে রাস্তার পাশে ছুঁড়ে মারল। এটা দেখে তোফা সারার মাঝে থাকা নথিকে জিজ্ঞাসা করল, ওর কি কোনো দুর্বলতা নেই নথি? কারণ ওকে আঘাত করে পরাস্ত করা যায় না, বারবার উঠে দাঁড়ায়। ইফাত বলে উঠল, নথিটা আবার কেডা? তোফা বলল, তোর মা। ইফাত মাথা চুলকে বলল, কিন্তু আমার মা তো মতিয়ার বানু। তোফা বিরক্ত হয়ে বলল, এই ভাই দয়া করে তুই চুপ থাক, না হলে তোর বন্ধু কাইয়ুমকে থামা গিয়ে। ইফাত তার কল্পনায় আগের বারের দৃশ্যটা মনে করল, কিভাবে কাইয়ুম তাকে ধোলাই করেছিল। এটা ভেবে ইফাত বলল, চুপ থাকাটাই ভালো আইডিয়া। এবার সারার মাঝে থাকা নথি বলল, ওর দুর্বলতা নোংরা জিনিস, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কোনো মতো যদি ওর শরীরে ময়লা জাতীয় কিছু লাগিয়ে দেওয়া যায় তাহলে এখনের জন্য আমরা মুক্ত পেতে পারি ওর হাত থেকে। তবে একটা কথা মনে রাখিস, ও আমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী, ওর সাথে আমরা শোক দিতে পারবো না কেউ। ইফাত বলল, কি জব্বর বুদ্ধি তোর মাথায় সারা, এর লাগাই তো তোর মাথায় চুল এমন খাড়া। তোফা বলল, তার মানে এখন কোনো নোংরা জিনিস আমাদের জোগাড় করতে হবে ওর সাথে লড়াই করার জন্য। এর মাঝে গাড়ির ওপর ধাপ করে বিকট শব্দ হলো। বোঝা গেল কাইয়ুম গাড়ির উপরে উঠেছে আর বারবার পা দিয়ে লাথি দিচ্ছে, গাড়ির ছাদে আঁকা বাঁকা করে ফেলছে। ইফাত বলল, হয়তো চিত্তা আছে, ওরে থামাইতে এখনই নোংরা জিনিস পাইমু কোহানে। স্যার এবং তোফা একসাথে ইফাতের দিকে তাকালো। ইফাত বলল, এই তোরা আমার মিহিসাই আসস কেন? ওইদিকে কাইয়ুম গাড়ির ছাদ প্রায় ভেঙে ফেলেছে। স্যার এবং তোফা এখনও ঘাড় কাত করে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত ভ্রুকুচকে বলল, ভেরি ব্যাড আইডিয়া, আমি বমি করতে পারবো না ওর উপরে। দূর দূর দূর। তো বল, প্লিজ, এটা তোকে করতেই হবে। চা বিস্কুট কাজে লাগানোর সময় এসে গিয়েছে ইফাত, চল দেখিয়ে দে। ইফাত রাগ করে বলল, কি দেখিয়ে দেব? আর আমার জেন্ডার একই, আমি কোনো বমিটমি করতে পারব না বাল। পরের দৃশ্যে দেখা গেল তিনজন একসাথে গাড়ি থেকে বের হয়েছে। কাইয়ুম গাড়ির ছাদে দাঁড়িয়ে আঙ্গুল তুলে তোফার দিকে ইশারা করে বলল, আমি শুধু তাকে চাই, বাকিরা যেতে পারো। ইফাত এগিয়ে গিয়ে বলল, ওর কাছে পৌঁছাতে হইলে আগে সারার লাশের ওপর দিয়ে যাইতে হইব তোর। সারা থতমত খেয়ে বলল, এটা কি হলো? আমি কখন বললাম আমার লাশের কথা? ভাইয়া, আপনি স্ক্রিপ্ট ভুল করেছেন। ইফাত বলল, চুপ কর, এই গল্পের হিরো আমি যা বলবো তাই হইব। আর কাইয়ুমের ভেতরে থাকা ভাইজান নাকি বইন্দান কইতারি না, আমনের ব্রেন কইরা খাইছেন। গাড়ির জানালার গ্লাস ভাঙ্গা যেইখানে আরামসে আমাকে উপর আক্রমণ করতে পারতেন, সেখানে বলদের মতো গাড়ির ছাদ ভাঙতেছেন কেন? এটা বলতে না বলতে কাইয়ুম এক লাফে ইফাতের সামনে এসে দাঁড়ালো। ইফাত তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে তোফার পেছনে ঘুরে লুকিয়ে বলল, নে এবার তোর পালা। তোফা এগিয়ে এসে বলল, আমি তোমার সাথে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কাইয়ুম গড়গড় করে বলল, কি শর্ত? তোফা বিদ্যুৎ বেগে এক ঘুষি দিয়ে কাইয়ুমকে ছুঁড়ে ফেলেতে বলল, তোমার মরতে হবে। কাইয়ুম মুহূর্তের মাঝে উড়ে এসে তোফার আঘাত করল। তোফা ছিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ল আছাড় খেয়ে। সারা কর্কশ গলায় বলল, ওয়াং, আমি নথি, আগে আমার সাথে কথা বল, তারপর যা করার করবি। বোঝা গেল কাইয়ুমের মাঝে থাকা তার নাম হচ্ছে ওয়াং। ওয়াং এক ছুটে এসে সারাকে লাথি দিয়ে দূরে ফেলে দিয়ে বলল, আমি তোর মতো বেইমানের সাথে কথা বলবো না। সারা তার এক আঘাতেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই আবার তোফা এসে কাইয়ুমকে ধরে উপরে তুলে এক আছাড় মারল। দেখা গেল পিচের রাস্তাটা অর্ধেক দেবে গিয়েছে। কাইয়ুমের যেন কিছুই হলো না, এক লাফে উঠে আবার তোফাকে আঘাত করতে লাগলো। তোফা কোনো মতে আঘাতগুলো ফিরিয়ে নিচ্ছে।
অন্যদিকে ইফাত গাছের আড়ালে দাঁড়িয়ে মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করছে। মুখ থেকে আঙ্গুল বের করে বলল, এত কষ্ট কইরা কাইটটা চা বিস্কুট খাইলাম, এখন নাকি বমি কইরা ফালাই দিতে হইব? এটা কোনো কথা? আলা পুত্রে কালকে সকালে আইলেও হইতো, বমির বদলে অন্য কিছু দিতাম ওর গায়ে। এদিকে কাইয়ুম তুফাকে আঘাত করে ফেলে দিয়েছে। তুফা বেশ আহত হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। কাইয়ুম তুফার চুলের মুঠি ধরে এক হাতে উঁচু করে বলল, তাহলে যাত্রা শুরু করা যাক। হঠাৎ পেছন থেকে ইফাত এসে একটা মোটা গাছের ডাল দিয়ে কাইয়ুমকে বাড়ি দিলেও তার পিঠে। কাইয়ুমের কিচ্ছু হলো না। সে তোফাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে পেছনে তাকাল ইফাতের দিকে। ইফাত তাড়াতাড়ি করে গাছের ডালটা ফেলে দিয়ে বলল, সরি ভাই, মাফ করে দে। কাইয়ুম খপ করে ইফাতের গলা চেপে ধরে উঁচু করে বলল, বলেছিলাম না চলে যেতে, যাসটি কেন? এখন তাহলে মর। ইফাত দম আটকানো অবস্থায় পা ছটফট করতে করতে কোনো রকম বলল, ভাই ভাই হুন, একটা জরুরি কথা। কাইয়ুম ইফাতকে ছেড়ে নিচে নামিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি কথা? ইফাত গলায় হাত বোলাতে বোলাতে বলল, খাড়া, একটু দম নিতে দে। এ বলে গলায় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে খক করে এক গাদা বমি করে দিল কাইয়ুমের শরীরে। কাইয়ুম এটা দেখে চিৎকার করতে করতে চলে গেল। ছিচি, এটা তুই কি করলি? এখন আমার হট শাওয়ার নিতে হবে, ওয়াক তু। ইফাত নিজের মুখ পরিষ্কার করে তাড়াতাড়ি গিয়ে তোফাকে ধরে উঠে বলল, তোফা ঠিক আছিস তুই? সে চলে গিয়েছে। এই তোফা, আমি তোকে ভাগিয়ে দিয়েছি তো তাকে আমি। তোফা ঝাপসা চোখে ইফাতের দিকে তাকে বলল, তুই শুদ্ধভাবে কথা শিখলি কবে ইফাত? ইফাত থতমত খেয়ে তোতলাতে লাগলো। কিছু বলার আগেই জ্ঞান হারালো তোফা আবার। ইফাত বিড়বিড় করে বলল, আমি শুদ্ধ করে কথা কইলাম কেমনে? দৃশ্য পরিবর্তন। উর্বা চাদর দিয়ে নিজেকে আবৃত করে বাজারে এসেছে, ভিড়ের মাঝে হাঁটছে আর এদিকে ওদিক তাকাচ্ছে। রাজা সার্বিয়া সৈন্যরা ধনুক হাতে বর্ষা হাতে নিয়ে বাজার টহল দিচ্ছে। উর্বা নিজেকে লুকিয়ে একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়ে কিছু ফল নিচ্ছিল নিজের জন্য। তখন সেখানে বর্ষা হাতে একজন রাজার সৈন্য এলো। সে মূলত ফল ক্রয় করতে এসেছে। কয়েকবার সন্দেহের চোখে উর্বার দিকে তাকালো সে, কিন্তু মুখ ঢাকা থাকায় চিনতে পারল না। ফল দোকানের সৈন্যকে জিজ্ঞাসা করল, শুনলাম রাজকুমার হেনরি নাকি বিদ্রোহ ঘোষণা করেছে রাজা সার্বিয়ার বিরুদ্ধে, তোমরা কি করবে ভেবেছ? রাজা সৈন্য বলল, রাজা সার্বিয়া কখনো হার মানবে না। সে রাজকুমারী হেনরিকে ফাঁসিতে ঝুলাবে, একবার শুধু হাতে আসুক। ফল দোকানি তাচ্ছিল্য সুরে বলল, রাজা তো নিজের ছেলের খনিকেই এখনো ধরতে পারল না, সিংহাসন কিভাবে রক্ষা করবে? রাজসৈন্য রেগে গিয়ে বর্ষাটা ফল দোকানির গলার কাছে নিয়ে বলল, রাজা সার্বিয়া তার ছেলের খনিকেও ধরবে, তার ছেলেকেও ফিরে আনবে। রাজার বিরুদ্ধে আবার কিছু বললে তোমার জিভ কেটে ফেলব আমি। এই বলে রাজসৈন্য ফল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে গেল। সে চলে যাওয়ার পর উর্বা বলল, আপনি কি রাজা সার্বিয়ার শাসনে খুশি নন? কেন তাকে তাচ্ছিল্য করলেন? ফল দোকানি বিরক্ত হয়ে বলল, শুধু আমি না, এই রাজ্যে কেউ খুশি নয় তার শাসনে। মাত্রাত্মিক কর বৃদ্ধি থেকে শুরু করে তার সৈন্যদের অত্যাচারে আল হিলান জিনগোষ্ঠী আজ বিরক্ত। দয়া করে রাজকুমার হেনরি যেন তাকে সরিয়ে সিংহাসনে বসে। উর্বা বলল, কি ভরসা আছে রাজকুমারী হেনরি সিংহাসনে বসে রাজা সার্বিয়ার মতোই আচরণ করবে না? হয়তো তার চেয়ে বেশি করতে পারে। ফল দোকানি বলল, তা অবশ্য ঠিক বলেছেন, রক্ত তো একই। রাজা সার্বিয়ার ছেলে হানজালাকে যে মেরেছে তাকে আমার পক্ষ থেকে লাল সালাম, একদম ঠিক কাজ করেছে। ওর ঔদ্ধত্য দিন দিন বেড়েই চলেছিল। উর্বে একটু হেসে বলল, আপনি যেসব আমাকে বললেন, আমি যদি রাজা সার্বিয়ার গুপ্তচর হই, এখন গিয়ে যদি তাকে আপনার ব্যাপারে জানিয়ে দিই? ফল দোকানি মুচকে এসে বলল, যার হারানোর কিছু নেই তাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। সর্বোচ্চ সে আমার জানি কেড়ে নিবে, তবে কয়জনকে মারবে সে? আমার মতো হাজার হাজার জিন পাওয়া যাবে এখানে এসব কথা বলার জন্য। উর্বা ফল নিয়ে মূল্য চুকিয়ে বলল, চিন্তা করবেন না, আমি কোনো গুপ্তচর নই, আর খুব শীঘ্রই রাজা সার্বিয়ার পতন হবে। এই বলে উর্বা চলে গেল। ফল দোকানি উর্বার চলে যাওয়ার দিকে তাকে একটু হেসে বলল, আমি জানি তুমি পারবে উর্বা। দেখা গেল সেই রাজ সৈন্য আপেল খেতে খেতে একটা চিপা গলি ধরে হাঁটছে। আশেপাশে কেউ নেই, সম্পূর্ণ নিস্তব্ধ চারিপাশ। হঠাৎ একটা হুইসেলের শব্দ ভেসে আসলো। রাজসৈন্য থমকে দাঁড়িয়ে গেল আপেল কামড় দিয়ে। ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখল কেউ দাঁড়িয়ে আছে চাদরে মুখ ঢাকা অবস্থায়। রাজসৈন্য বলল, এই তোকে না ওই ফলের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। সে হুইসেল বাজাতে বাজাতে নিজের মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে নিল। রাজসৈন্য অবাক এবং ভয় পেয়ে হা হা করে বলল, উর্বা। এই বলে চিৎকার করে বর্ষা হাতে তেড়ে আসলো উর্বার দিকে।
উর্বা এখনও নিজ জায়গায় দাঁড়িয়ে হুইসেল বাজাচ্ছে চোখ বন্ধ করে। রাতশূন্য যখন একদম উর্বার কাছাকাছি, ঠিক তখন উর্বা হুইসেল বন্ধ করে ধাপ করে তার নীল চোখগুলো মেলে তাকালো। উর্বার চোখ দেখে রাতশূন্য ভয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার পা আর সামনে এগোচ্ছে না, চেহারা ভয়ে একাকার। এবার উর্বা 1 পা 2 পা করে তার দিকে এগোতে লাগলো। সে ভয়ে পিছিয়ে যাচ্ছে আর কাকুতি মিনতি করে বলছে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। উর্বা বিদ্যুৎ বেগে এক ঝটকায় তার সামনে চলে আসলো। সে চমকে গিয়ে পেছনে উল্টে পড়ে গেল। উর্বা একটু ঝুঁকে তার চোখে চোখ রেখে ধীর গলায় জিজ্ঞাসা করল, রাজা সার্বিয়া কিভাবে রাজকুমার হানজালাকে জীবিত করবে? রাজশূন্য একটু ঘাবড়ে গিয়ে বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দাও। উর্বা তার 1 পা ধরে মরমর করে ভেঙে দিল। সে ব্যথায় চিৎকার করার আগেই উর্বা তার মুখ চেপে ধরে বলল, এক এক করে তোর সব অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে ফেলবো আমি। প্রশ্নের উত্তর দে আমার। রাজা সার্বিয়া হানজালাকে কিভাবে জীবিত করবে, তাহলে তোকে যেতে দিব। রাজশূন্য বলতে রাজি হলো। উর্বা তার মুখ ছেড়ে দিল। সে ব্যথায় কোকড়াতে কোকড়াতে বলল, যে মেয়ের জন্য রাজকুমারী হানজালা মারা গিয়েছিল, সে মেয়েকে অনেক আগে রাজা সার্বিয়া বন্দি করে নিয়ে এসেছিল। তাকে মাটির নিচে অন্ধকার কারাগারে রাখা হয়েছে। তার আত্মা দিয়ে রাজকুমার হানজালাকে জীবিত করার পরিকল্পনা করছে রাজা সার্বিয়া। এর বেশি কিছু আমি জানি না, বিশ্বাস করো, এবার আমাকে যেতে দাও। পূর্বে একটু চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, যা তুই। সে পা খোরাতে খোরাতে যেতে লাগলো আর বলতে লাগলো মনে মনে, এখনই গিয়ে রাজা সার্বিয়াকে জানাচ্ছি তুই এখানে এসেছিস। হঠাৎ পেছন থেকে আবার হুইসেল বেজে উঠল আগের মতোই। রাজশূন্য থেমে গিয়ে আস্তে আস্তে পেছনে তাকিয়ে দেখল উর্বা আক্রমণাত্মক দৃষ্টিতে দাঁড়িয়ে হুইসেল বাজাচ্ছে। রাজশূন্য বলল, সব তো বলে দিয়েছি, তাহলে আবার কেন হুইসেল দিচ্ছ? উর্বা বলল, আমাকে তো সব বলে দিয়েছিস, এখন কি রাজা সার্বিয়াকে যে আমার ব্যাপারে বলবি না তার নিশ্চয়তা কি? পরের দৃশ্যে আমরা দেখতে পাই উর্বা আবার নিজেকে চাদর দিয়ে আবৃত করে হেঁটে চলে যাচ্ছে স্লো মোশনে। পেছন থেকে পড়ে আছে রাজশূন্যর 2 টুকরো করা মৃতদেহ। ছোট্ট তোফা তার সাথীদের সাথে খেলা করছে সবুজ অরণ্য একটি মাঠে। সেখানে ছোট্ট নথিও ছিল। তোফা নথি সবচেয়ে ভালো বন্ধু। এটা থেকে হিংসে করত ওয়াং। ছোটবেলা থেকে ওয়াং ছিল একঘেয়ে স্বভাবের এবং বদমেজাজি। ওয়াং খেলার ছলে সুযোগ বুঝে নথিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে করে নথি তার পায়ে বেশ ব্যথা পায়। তোফা রেগে গিয়ে ওয়াংকে অনেক কথা শোনাতে লাগলো। ওয়াং বারবার বলছিল, তোফা তুই কেন ক্ষেপতাছিস? তোকে তো কিছু করিনি, যা বলার নথি বলুক। এটা শুনে তোফা ওয়াংয়ের নাক বরাবর একটা ঘুষি দিয়ে বলল, নথি তোকে ভয় পেলেও আমি ভয় পাই না। ওয়াং রেগে গিয়ে তোফাকে আঘাত করবে এমন সময় পেছন থেকে কেউ ওয়াংয়ের হাত ধরে ফেলল। দেখা গেল এটা উর্বা। তোফা বলল, মা, সে আমাদের বিরক্ত করছে, নথিকে ব্যথা দিয়েছে। ওয়াং অহংকার নিয়ে বলল, আমার যা ইচ্ছা আমি তাই করব। উর্বা আন্টি, তোমার মেয়ে আমার নাকে মেরেছে দেখো। উর্বাকে অনেক চিন্তিত এবং তাড়াহুড়া করতে মনে হচ্ছে। উর্বা বলল, ওয়াং, এটা নিয়ে পরে কথা বলবো, এখন যাও। এই বলে উর্বা তোফার হাত ধরে তাড়াতাড়ি হেঁটে চলে গেল। তোফা জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে, আমরা কোথায় যাচ্ছি? আস্তে হাঁটো না। উর্বা বলল, কোনো প্রশ্ন করবে না, আমি যা বলি তা মন দিয়ে শোনো। তুমি এখন তোমার বাবার সাথে পৃথিবীতে চলে যাবে। জানি না কতদিন সেখানে তোমাকে থাকতে হবে, তবে সময় হলে আবার আমরা এক হব। তোফা কান্না করতে করতে বলল, কি বলছো মা, আমি পৃথিবীতে যাব না, আমি তোমার সাথে থাকবো। উর্বা একটা ধমক দিয়ে বলল, আমি দ্বিতীয়বার বলবো না তোফা, এখানে থাকলে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তোমার যেতে হবে। পৃথিবী অনেক সুন্দর, দেবকে তুমি খুব সহজেই সবার সাথে মানিয়ে নেবে। তোফা এখনো কান্না করছে আর বলছে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, বাবাকে একাই যেতে বলো, আমি তোমার কাছে থাকবো। উর্বা এবার থেমে গিয়ে একটু হাঁটু গেড়ে বসে তোফার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে চোখে পানি নিয়ে বলল, শোনো মা, তোমার বাবা একটা বড় অপরাধ করে ফেলেছে। রাজার কানিটা যাওয়ার আগে আমাদের পালাতে হবে। আমি এখানে নিজের রক্ষা করতে পারবো, কিন্তু তুমি থাকলে তারা তোমাকে ব্যবহার করে আমাকে দুর্বল করে দিতে চাইবে। তাই তুমি তোমার বাবার সাথে চলে যাও, আমাদের আবার দেখা হবে কোনো একদিন। তোফা ছোট মানুষ, এত কিছু বোঝে না, তাই সে বারবার বায়না ধরেই যাচ্ছে মায়ের সাথে থাকার জন্য। তখন পেছন থেকে জুলফিকার এসে তোফার হাত ধরে বলল, চল আম্মু, নতুন ঠিকানায়। উর্বার হাত শেষ পর্যন্ত ধরে রেখেছিল তোফা। জুলফিকার টানতে টানতে তোফাকে নিয়ে যাচ্ছিল হাত ধরে। উর্বার চোখ থেকে অঝরে পানি ঝরছে। হাত বাড়িয়ে তোফাকে বিদায় জানাচ্ছে। ছোট্ট তোফা কাঁদতে কাঁদতে বারবার পেছনে তাকিয়ে মা মা বলে চিৎকার করছিল। মা, আমি যাব না, তোমার কাছে থাকবো। বাবা, আমাকে নিয়ে যেও না, আমি মায়ের কাছে থাকতে চাই। আস্তে আস্তে উর্বা দৃষ্টির আড়াল হয়ে যেতে লাগলো।
তোফা শেষবারের জন্য মা বলে চিৎকার করল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। তোফা ধরফরিয়ে উঠল এবং উঠে বসল শোয়া থেকে এবং মা বলে আর্তনাদ করল। পাশেই বসেছিল মতিহার বানু। তোফার কপালে জলপট্টি দিচ্ছিল। মতিহার বানু জিজ্ঞাসা করল, কিরে, হইয়া হইয়া মায়েরা স্বপ্ন দেখতেছিলি বুঝি? তোফা নিজের হাত দিয়ে মুখ চোখ দলতে দলতে বলল, হ্যাঁ মা, আজ অনেকদিন পর মাকে স্বপ্ন দেখলাম। আমি এখানে কিভাবে এলাম? ইফাত কোথায়? মতিহার বানু বলল, ইফাত তো তোরে কান্দে কইরা ঘরে নিয়ে আইলো। তুই নাকি ছাগলের লেদার লাগে পিসলা খাইয়া পইরা জ্ঞান হারাই ফেলছিস। তোফা দাঁত কটমট করে বলল, তাহলে ইফাইদা এই কথা বলছে তোমারে, আর তুমি ওর কথা বিশ্বাস করে বসে আছো, তাই না? মতিহার বানু বলল, পড়তেই পারোস, এতে শরমের কি আছে? তোফা বলল, মা তুমি বলো, ছাগলের লেদার সাথে কিভাবে কেউ পিসলা খেয়ে পড়তে পারে? তোমার মাথাটাও কি গেছে নাকি তোমার পোলার মতো? মতিহার বানু খুল্লুর খুল্লুর করে কাশতে কাশতে বলল, হইতে পারে ছাগলটার পাতলা হাগা হয়েছিল। তোফা রেগে গিয়ে নিজের চুল ধরে টেনে বলল, তোমার পোলা জ্বালায় থাকতে পারি না, আবার তুমিও শুরু করছো। আজকে ইফাত দ্বারা আমি খাইছি। তখন ইফাত খাবারের বাটি হাতে প্রবেশ করলো সেখানে। ইফাত এসে বলল, আরে মহারানী, জ্ঞান ফিরেছে তাহলে? নে তোর লাইকা নিজ হাতে চিকেন স্যুপ আর আলু রুটি বানায় আনছি। এই বলে ইফাত খাবার রেখে তোফার কাছে বসতেই তোফা খপ করে ইফাতকে ধরে বিছানার সাথে লাথি মেরে চাপিয়ে ধরে বলল, ওই হাতারাম, তুই আম্মার কাছে কি বলেছিস আমি কিভাবে জ্ঞান হারিয়েছি? ইফাত চিল্লাতে চিল্লাতে বলল, ছাড়া দে আমারে, ব্যথা পাইতেছে কিন্তু। আম্মা, তোমার পেটে কি কোনো কথা থাকে না? তোমারে না বলছিলাম ওরে না কইতে? মতিহার বানু হাসতে হাসতে চলে যেতে যেতে বলল, তোগো কাইজা তোরা কর বাপু, আমারে টানিস না ভেতরে। ইফাত বলতে লাগলো, গিট্টু লাগাইয়া দিয়ে এখন চলে যাইতেছ, আমারে এখন কে বাঁচাইব এই ডাইনির হাত থেকে? তোফা আরো জোরে চেপে ধরে বলল, কি আমি ডাইনি? আজ তোর রক্ত আমি খাবো। এ বলে তোফা ইফাতের ঘাড়ে কামড় বসালো। ইফাত চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, কেমরে বাঁচাও। তখনই রুমে এসে গেল সারা। থমকে দাঁড়িয়ে সারা বলল, উপস, সরি, মনে হয় ভুল সময় চলে এসেছি। তোমরা রোম্যান্স করছো? এই বলে সারা মুচকে এসে চলে যাচ্ছিল। তোফা তাড়াতাড়ি ইফাতকে ছেড়ে দিয়ে বলল, সারা তুই এখানে দাঁড়া, ঘাড়ে কামড় দিয়ে রোমান্স করে কারা? তোর মাথায় তো কিচ্ছু নাই গোবর ছাড়া। ইফাত নিজের ঘাড় ডলতে বলল, সারা তোরে কি বলল ধন্যবাদ দিমো কইতারি না, ওর কবল থেকে আমারে বাঁচানোর লইগে আমার পক্ষ থেকে একটা কিস। সারা থতমত খেয়ে বলল, দেখো তোফা হারামি কয় কি? তোফা রেগে গিয়ে বলল, ওই তোর কাছে কিস চাইছে? ইফাত বলল, মইরা গেলে তো কিছু লওয়া যাইব না, না কবরে, তাই যা আছে দান করে দিতেছি, আর সারারে ছোট বোন বইলা মনে করি, গোসা করুস কেন? তোফার কিছু না বলে খাবার খেতে লাগলো। চিকেন স্যুপ খেয়ে বলল, বাহ, দারুণ হয়েছে তো, এটা কে রান্না করেছে? ইফাত ভাবনে বলল, কি আবার আমি? এইটুকু বলে সারার দিকে তাকিয়ে দেখলো সারার চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ইফাত কথা ঘুরে বলল, না মানে মুরগি জবাই করে দিয়েছি, রান্না করেছে সারা। স্যার এবার খুশি হয়ে তোফার পাশে এসে বসলো। তোফা বলল, কি শিখিয়েছে এত সুস্বাদু রান্না? সারা বলল, আমার মা, আজ কয়েকদিন হলো মাকে দেখি না, তোমাদের সাথে এখানে আটকে আছি, জানি না এইসব ঝামেলা কবে শেষ হবে, মাকে খুব মিস করি। সারার চোখের কোণে 2 ফোঁটা পানি জমেছে। তোফা সারার হাত ধরে বলল, খুব তাড়াতাড়ি সব শেষ হবে, চিন্তা করিস না। চাইলে তো তোকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি, কিন্তু একা থাকলে তোর এবং তোর মায়ের জীবন হুমকির মুখে পড়তে পারে, কারণ তোর মাঝে নথি আছে, আর নথি তার ওয়াদা ভঙ্গ করে আমার সাথে কাজ করছে। এটা হয়তো রাজা সার্বিয়া খুব ক্ষিপ্ত ওর উপর। সারা বলল, আমি জানি, আর এই জন্যই আমি মাকে বিপদে ফেলতে চাই না আমার জন্য। জানো তোফা, আমার বাবা ভালো মানুষ ছিল না। আমার বয়স যখন 7 বছর তখন বাবা অন্য এক মহিলাকে বিয়ে করে ঘরে উঠায়। এতে করে মায়ের সাথে অনেক ঝগড়া হয় বাবার। বাবা মাকে অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে পাগলের মতো হয়ে পড়ে, কিন্তু আমার নানা ভাই আমার মাকে ফেলে দেয়নি। সে আমাদেরকে আশ্রয় দিয়েছিল নিজের কাছে। মা তার অনেক আদরের মেয়ে ছিল, তাই ফেলে দিতে পারিনি। তোফা সারার কাঁধে হাত রাখলো। সারার চোখের সেই 2 ফোঁটা পানি এখন বন্যার আকার ধারণ করে চোখ বেয়ে পড়ছে। তোফা নিজের ওড়না দিয়ে সারার চোখ মুছে দিয়ে বলল, স্কুলে পড়েছিলাম পৃথিবী গোলাকার, কিন্তু মানুষের সাথে মিশে বুঝতে পেরেছি পৃথিবী তো স্বার্থপর। মন খারাপ করিস না, সবাইকে তার কর্মফল ভোগ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা, সময় কাউকে ছেড়ে দেয় না। ইফাত বলল, তুই সব কথা আমাকেও আগে কস নাই কেন? আমার লগে তো তোর কত মজা করি, ভুলেও যদি আমাকে কথায় কোনো কষ্ট পাইস তাহলে মাফ করে নিস। আমার আবার মন বড়, কেউ মাপ চাইলে মাপ করে দিয়ে থাকতে পারি না। সারা চোখ মুছতে মুছতে ফিক করে এসে দিল। তোফা ইফাতের হাতে থাপ্পড় মেরে বলল, তুই ভালো কবে হইবি রে? ইফাত বলল, মনুস নাই, ভালো মানুষ নাকি তাড়াতাড়ি মরে যায়, আমি ভাই এত তাড়াতাড়ি মরতে চাই না।
স্যার বলল, থাক, আপনার ভালো হইতে হবে না। এখন বলেন তো আমাদের পরবর্তী পরিকল্পনা কি, কি করতে যাচ্ছি আমরা? ইফাত বলল, পরিকল্পনা স্ক্রিপ্ট তোফার কাছে আছে। বল তোফা, এখন আমরা কি করবো? তোফা একটু ভেবে বলল, রাজা সার্বি অবশ্যই দ্বিতীয় কাউকে পাঠাবে নথির কাজ সম্পন্ন করতে। সে রাজকুমার হানজালার মৃতদেহ খুঁজে পাওয়ার আগেই আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। দৃশ্য পরিবর্তন। দেখা গেল রূপের ভাই খালিদ আর তামিমা টর্চ হাতে নিয়ে কোথাও যাচ্ছে সরু রাস্তা ধরে। তখন প্রায় মধ্যরাত। আশপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কিছুক্ষণ পর পর পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। তামিমা ফিসফিস করে বলল, তোমার কি মনে হয় ওই তিনজন আবার আসবে ইনভেস্টিগেশন করার জন্য? খালিদ বলল, আমার শুধু মনে হয় না, আমি নিশ্চিত তারা আবার আসবে। তাদের কাছ থেকে যা গোপন করেছি সেটা জানার জন্য আবার আসবে তারা। তামিমা বলল, তারা কিভাবে বুঝলো তুমি কিছু গোপন করেছ? খালিদ বলল, তারা কোনো বোতা বোতা ছেলে মেয়ে না তামিমা। তাদের মাঝে এমন কিছু আছে যা আমাকে বারবার নার্ভাস করে দিচ্ছিল তখন। বিশেষ করে ওই মেয়েটা, কি যেন নাম? হ্যাঁ, তোফা। আমার দিকে যখন সে তাকাচ্ছিল তখন মনে হচ্ছিল সে আমার চোখ পড়ে নিচ্ছে। কি সূক্ষ্ম তার চাহনি! তুমি যদি দেখতে তাহলে বুঝতে। তামিমা বলল, জানি না তুমি কি বলছো, আমার না খুব ভয় করছে। এতদিন পর কি তাহলে সব সত্যিটা সবার সামনে চলে আসবে? আমরা ধরা খেয়ে যাব? খালিদ কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে বলল, আমরা না, বলো আমি। যা করার তুমি করেছ, আমি লোভের বশে তোমার সাথে ফেসে গিয়েছি। তামিমা বলল, এখন রাগ দেখে লাভ নেই, কি করতে হবে তা ভাবো। খালিদ বলল, এত রাতে কি আমি তোমার সাথে কাবাডি খেলতে যাচ্ছি? কথা বলতে বলতে তারা পৌঁছে গেল জঙ্গলের মাঝে থাকা একটা শ্মশানে। আশেপাশে পোড়া লাকড়ি আর কাঠের টুকরো পড়েছিল ছিটিয়ে। অনেক খারগোরও দেখা যাচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা। মানুষ তো দূর, একটা ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। খালিদ বলল, সেটা কোথায় পুঁতেছিল? তামিম চোখ ঘুরিয়ে বলল, একটু আমতামতা করে আবার বলল, 15 বছর আগে পুঁতেছিলাম, ঠিক মনে পড়ছে না নির্দিষ্ট জায়গাটা। খালিদ রেগে গিয়ে বলল, তাহলে কি পুরো শ্মশান খুঁজবো তোমার জন্য? ভালো করে মনে করে দেখো কোথায় পুঁতেছিলে। মাথায় জোর দাও, হাঁটুতে না। তামিমা চোখ বন্ধ করল। চলে গেল সেই 15 বছর আগে। তামিমা রাতের বেলা একটা ছোট পুতুল হাতে নিয়ে শ্মশানে এসেছিল। দূর থেকে দেখতে পেল একটা চিতা জ্বলছে, তার সামনে দাঁড়িয়ে আছে খোলা চুলে একটা মেয়ে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল সামনের দিকে ফিরে থাকার জন্য। তামিমা ভয়ে ভয়ে পুতুলটা শক্ত করে চেপে ধরে বলল, এত রাতে কার চিতা পোড়ানো হচ্ছে? তাও আবার শুধু একজন দাঁড়িয়ে আছে। কবিরাজ বলেছিল শ্মশানে যাই কিছু হয়ে যাক না কেন ভয় না পেতে, কাজ শেষে পেছনে না তাকিয়ে সোজা চলে আসতে। তামিমা পুতুলটা নিয়ে শ্মশানের এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চিতার দিকে তাকিয়ে দেখল দাউ দাউ করে আগুন জ্বলছে। মেয়েটা এখনও সেই আগের মতো দাঁড়িয়ে আছে। তামিমা নিজের কোমর থেকে চাকুটা বের করে মাটি খুঁড়তে লাগলো আর বারবার চিতার দিকে তাকাতে লাগলো ভয়ে ভয়ে। মাটি খোঁড়ার শেষে পুতুলটা গর্তে রেখে তাড়াতাড়ি আবার মাটি দিয়ে চাপা দিতে লাগলো। তামিমার হাতে প্রচণ্ড কাঁপছিল। কাজ শেষ করে তামিমা ফিরে আসছিল, কিন্তু কি মনে করে যেন থেমে মেয়েটাকে জিজ্ঞাসা করল, কে তুমি? কার লাশ পোড়া হচ্ছে এখানে? আর মানুষজন কোথায়? মেয়েটা এবার তামিমার দিকে ঘুরে তাকালো ধীরে ধীরে। তামিমা প্রচণ্ড ভয় পেয়ে হা করে বলল, রূপ তুই? রূপ খুব শান্ত গলায় বলল, এটা কেন করলে আমার সাথে? আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম, তাহলে কেন? হঠাৎ চেতার ভেতর জ্বলতে থাকা দেহটা এক ঝটকায় বাইরে এসে পড়ল। তামিমা ভয় আঁতকে উঠল। পুরো কয়লা হয়ে যাওয়া দেহটা, চেহারার এখনো অক্ষত। এটার কেউ না, বরং তামিমার দেহ। রূপ এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখ কি করেছিস নিজের অবস্থা, তৈরি থাক এই দিনটার জন্য। তামিমা আর কোনো কথার জবাব না দিয়ে উল্টো ঘুরে এক দৌড় দিল সেখান থেকে। চারিদিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে লাগলো। রূপের কণ্ঠে বারবার পেছনে থেকে বলে যাচ্ছে, এর ফল তুই পাইবি, তোকে ভোগ করতে হবে। তামিমা আর পেছনে না তাকিয়ে প্রাণপণে ছুটছে ভয়ে। একসময় কিছু একটার সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তামিমা ধাপ করে চোখ খুলে শ্মশানের এক পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, খালিদ, এখানে সেটা পুঁতেছিলাম আমি। খালিদ বলল, তুমি নিশ্চিত? তামিমা মাথা নেড়ে সম্মতি জানালো। খালিদ তামিমার হাতে টর্চটা দিয়ে নিজের কোমর থেকে চাকুটা বের করে সেই জায়গাটা খুঁড়তে লাগলো। তামিমা ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছে। কিছুক্ষণ খোঁড়ার পর বেরিয়ে এলো সেই 15 বছর আগে পুঁতে রাখা পুতুলটা। একদম আগের মতোই অক্ষত আছে, একটা দাগও লাগেনি পুতুলের গায়ে। খালিদ ঘেমে গিয়েছে মাটি খুঁড়ে। পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখল 3টা লম্বা লম্বা সুই বিধানো।
আর পুতুলের মাথায় রঙিন চুলের সাথে একগুচ্ছ কালো চুল, একটা কাটা কাপড়ের টুকরো। খালিদ বলল, এগুলো আমার বোনের, তাই না? তামিমা বলল, হ্যাঁ, এগুলো দিয়েই কবিরাজ বান মেরেছিল। খালিদ কিছু একটা ভেবে ঠাস করে তামিমার গালে একটা কষে থাপ্পড় বসিয়ে দিল। তামিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খালিদ বলল, কিভাবে করতে পারলে তুমি রূপের সাথে এটা? ও তোমাকে নিজের বোনের মতো মনে করত। তামিমা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। খালিদ পুতুলটা তামিমার হাতে দিয়ে বলল, যা হবার তা হয়ে গিয়েছে। কাল সকালে এই পুতুলটা নিয়ে কবিরাজের কাছে যাবে, উনি একটা ব্যবস্থা করবে। এই বলে দুজন ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো শ্মশান থেকে। হঠাৎ ভেসে এলো অদ্ভুত এক হুইসেলের শব্দ। দুজন থমকে দাঁড়ালো। তামিমা অবাক হয়ে বলল, এটা তো আল হিলান গোষ্ঠীর সংকেত। খালিদ বলল, তুমি কিভাবে জানো? তামিমা বলল, 15 বছর আগে এই হুইসেলটাই শুনেছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তোমরা ততক্ষণ এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। আর তামিমা, দাঁড়াও, পুতুলটা নিয়ে যাও তামিমা, এটা এখানে রেখে যেও না।